আমি খুব শান্ত, আবার রেগে গেলে খুব রেগে যাই। আচ্ছা। আবার রাগটাও পড়ে যায়। মানে রেগে কখনো মনে রাখি না কখনো। ব্যবসা তো ছিল না কিছু। আমার ভেতরে এগুলোই ছিল। ছোটবেলা থেকেই লেখা, কবিতা, গানের উপর ভালোবাসা এগুলো ছিল। হুম, হুম। কিন্তু ব্যবসা ছিল না। ব্যবসা আমাদের ফ্যামিলিতে কোথাও ছিল না। কারোরই ছিল না। বাঙালি ব্যবসা করতে জানে। কিন্তু বাঙালির অ্যাকচুয়ালি মনন, বাঙালির মানসিকতা এটার মধ্যে না একটা কোথাও একটা না ওই সাহিত্য, সংস্কৃতি, শিল্প এটা অনেকটা বেশি। ছোটবেলা থেকে না আমার মধ্যে হয়তো একটা ব্যবসা ছিলই। কারণ ছোটবেলা থেকে যে যা বলত আমি নেমে পড়তাম। কেউ একটা বলল যে পোল্ট্রি করতে হবে। কয়েকটা মুরগি কিনে পোল্ট্রি করে ফেললাম। ওকে? আচ্ছা। হয়তো সেখানে আবার কিছুদিন পরে মুরগিগুলো হয়তো কেটে খেয়েও নিলাম। তারপর বুঝতে পারিনি আমরা। আমরা যে কম্পিউটার সেন্টারটা খুলে ফেললাম, সেটা বেঙ্গলের ১ম কম্পিউটার ট্রেনিং সেন্টার। আর কোনো কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল না। তখন কলেজ শুরু হলো ইন্ডিভিজুয়াল নামে। যেমন নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে শুরু হলো আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে শুরু হলো আমাদের শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারপরে শুরু হলো বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি। এরকম কি শুরু হলো। তারপর ২০০১ সালে সল্টলেকে যে ক্যাম্পাসটা হলো, সেইটা কি নাম দেবো, কি নাম দেবো করতে, করতে হঠাৎ করে মাথায় এলো আচ্ছা টেকনো ইন্ডিয়া নাম দিলে কেমন হয়? উচ্চশিক্ষার জন্য ভালো কোনো প্রতিষ্ঠান এখানে তেমনভাবে নেই। সেজন্য তাদেরকে বাইরে পড়তে যেতে হচ্ছে। আমার মনে হয় না যে আমাদের এখানে আমাদের এমন দুর্দশা যে তাদেরকে বাইরে চলে যেতে হবে, সেরকম কিছু কিন্তু নয়। বীজটাকে রোপণ করতে হয়। হুম, হুম। আদারওয়াইজ একদিনে কিছু হয় না। একদম। সুতরাং তার মধ্যে যেমন এডুকেশনটা থাকবে, তার মধ্যে স্পোর্টস থাকবে, তার মধ্যে সংস্কৃতি থাকবে, হ্যাঁ? তার মধ্যে অনেক কিছু মিলিয়ে তো একটা এডুকেশন। এবং যখনই টোটাল পরিপূর্ণ একটা এডুকেশন হয়, তখনই একজন বাচ্চা পরিপূর্ণ মানুষ হয়। ওই চিঠি লেখা থেকেই তখন সাহিত্যের শুরু। আমি অনেক সময় চিঠিগুলো কবিতা করে লিখতাম। ভালোবাসার মানে খুঁজতে, খুঁজতে অবিরত হয়তো ভুলে গেছো অন্তহীন অসহ্য বিরহ। ভুলে গেছো অনন্ত বিচ্ছেদ। তবু হয়তো কিছু থেকে যায় অতীতের বিবর্ণ পাতায়, থেকে যায় প্রেমে অপ্রেমে। সুতম দা এখন কেমন আছেন? একদম ঠিকঠাক। ঠিকঠাক। কাজকর্ম মিলিয়ে নতুন সরকার, তার মধ্যে সমস্ত কেমন চলছে? চলছে, ঠিকঠাক চলছে। ঠিকঠাক কোনো চলছে। প্রবলেম নেই। আসলে বড় দায়িত্ব, বড় কর্মযোগ্য। কারণ একদিকে টেকনো ইন্ডিয়া, একদিকে এসএনইউ এবং আরো বেশ কিছু প্রকল্প নিয়ে কাজ করছেন। কিন্তু তার বাইরে সত্যম রায়চৌধুরী, তিনি কে? কি করতে ভালোবাসেন? কি করতে ভালোবাসেন না? কিসে রেগে যান চট করে? এবং কি করতে পারলে খুব আনন্দ পান? এই যে তোমার সাথে গল্প করছি এটা করতেই ভালো লাগে। আচ্ছা, হুম। রেগে যাই না তা নয়। আমি খুব শান্ত, আবার রেগে গেলে খুব রেগে যাই। আচ্ছা। আবার রাগটাও পড়ে যায়। মানে রেগে কখনো মনে রাখি না কখনো। রেগে গেলাম হয়তো তারপরে আবার সেটা সঙ্গে সঙ্গেই ভুলে যাই। কারোর প্রতি রাগ পুষে রাখি না কখনো। আর ভালো লাগে বই পড়তে, গান শুনতে, কবিতা পড়তে, বেড়াতে, আড্ডা দিতে, সিনেমা দেখতে, আচ্ছা, এসব আরকি। এসবের সময় পাওয়া ক্যাফে যায়? হাউজে বসতে, ওকে। মানে কোনো কফি শপে বসে কফি খেতে। হুম, হুম। ভালো লাগে। এগুলোই ভালো লাগে আরকি। তো উইন্ডো এগুলো শপিং করতে। করার সময় পান কখনো? হ্যাঁ, ডেফিনিটলি প্রচুর সময় আমার। প্রচুর সময়। সত্যিই প্রচুর সময়। এটা এটা যদিও বলছেন উনি, কিন্তু সময়টা বার করা ভীষণ মুশকিল জানি। কারণ এমন একজন ব্যক্তিত্ব আজকে আমার পডকাস্টে, ডেবি আনলিশড-এর পডকাস্টে আমার অতিথি, যিনি আ মানে কথায় বলে না, বাঙালিরা ব্যবসা করতে জানে না। কিন্তু বাম আমলে শুরু হয়েছিল টেকনো ইন্ডিয়া, তারপর কেটে গেছে আ এতগুলো বছর। আ রাজ্য সরকার পরিবর্তন হয়েছে। রিসেন্টলি আবারও একবার বড় চেঞ্জেস এলো। তার মধ্যে বাঙালি হিসেবে যে ব্যবসা তিনি করছেন, যে প্রতিষ্ঠানকে এমন জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছেন, সেখানে কিন্তু বাহবা শুধুমাত্র আমাদের রাজ্য নয়, আমাদের দেশ এবং গোটা বিশ্বে। সেরকমই একজন মানুষের থেকে সামান্য একটু সময় নিয়ে আজকে আমরা আড্ডায় গল্পে আমাদের একদম। পডকাস্টে। তোমার যা মনে হবে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো। হ্যাঁ, যা একদম। গল্প করতে ইচ্ছে করবে তুমি প্রথমে বলতে পারো। লেখা দিয়ে শুরু করি। একটু লাইট হ্যাঁ, নোটে শুরু করি। যা খুশি। কারণ আমি সেদিনকে দেখছিলাম যে
রবীন্দ্রনাথ সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু এদেরকে নিয়ে খুব রিসার্চ করেছেন আপনি, করে লিখেছেন তাদের কথা। এবং আমার মনে আছে তখন আমার জার্নালিজমের কেরিয়ারের শুরু। আমি তারাতে খবর পড়তাম। তখন আপনি ওখানে আসতেন। আজ আজ সকালের সকালের আমন্ত্রণে আরো আমন্ত্রণে অন্য অনেক প্রোগ্রামে যেতাম। খুব ভালো প্রোগ্রামে ছিল হ্যাঁ, কিন্তু ওটা। তখন দারুণ, দারুণ প্রোগ্রাম হতো। দারুণ মিস করি প্রোগ্রাম খুব হতো। ওগুলো। তখন আবৃত্তি অনেকবার হুম, শুনেছি। হুম। তো এরকম লেখা, এরকম একটা জনারে মানে একটা দিকে আপনার ব্যবসা, একদিকে আপনার এই জনার। এর মধ্যে এই ভালোবাসাটা এলো কি করে? এটা না এটা আ আসলে প্রত্যেক মানুষেরই আম আমার মনে হয় এটা ফ্যামিলি থেকে আসে। হুম, ওকে? হুম। কারণ এটা আ ব্যবসা তো ছিল না কিছু। আমার ভেতরে এগুলোই ছিল। আমার আ ভেতরে এই ছোটবেলা থেকেই লেখা, কবিতা, আ গানের উপর ভালোবাসা এগুলো ছিল। হুম, হুম। কিন্তু ব্যবসা ছিল না। ব্যবসা আমাদের ফ্যামিলিতে কোথাও ছিল না। কারোরই ছিল না। আচ্ছা। তো ব্যবসা হঠাৎ করেই হয়ে গেছে। তার মধ্যে আ সেই আ ইয়ে মানে নিজেকে ভাসিয়ে দেওয়া যাকে বলে, সে আচ্ছা। ভাসিয়ে দিয়েছি তারপর এখানে এসে পৌঁছে গেছি। কিন্তু বাকিগুলো সব আমার আ নিজস্ব ভালো লাগার বিষয় আরকি। হুম, হুম। সেই ভালো লাগা থেকেই একদিকে যেমন ব্যবসাটা করতে হয় তার সঙ্গে, সঙ্গে অন্য ভালো লাগার জগৎটাকে বাঁচিয়ে রাখতে হয়। যতটুকু পারি তার মধ্যে থেকেই সেটুকু আ করতে হয়। ভালো মানে লাগে এটা কি ওটা ভালো ছোটবেলা লাগে। থেকেই? হ্যাঁ, ছোটবেলা থেকেই। মানে লেখালেখি, হ্যাঁ, ছোটবেলা আবৃত্তি, থেকেই। গান এই ছোটবেলা ভালোবাসাটা ছোটবেলা থেকেই ছোটবেলা ছিল। থেকে আসলে আমাদেরকে প্রচুর চিঠি লিখতে হতো। হুম। আমরা তো তখন তো এসব মোবাইল ফোন ছিল না। তখন প্রচুর চিঠি লিখতে হতো। আ মানে বড়রা যখন চিঠি দিতেন ছোট থেকেই খুব। কারোর থেকে চিঠি পেলে তার রিপ্লাই করতেই হবে আরকি। পোস্টে চিঠি আসতো, তার থেকে রিপ্লাই করতে হতো। তখন ওই চিঠি লেখা থেকেই তখন সাহিত্যের শুরু। চিঠিগুলো আবার আমি অনেক সময় চিঠিগুলো কবিতা করে লিখতাম। আচ্ছা। হ্যাঁ? আ সেই ওইখান থেকেই মানে আমাদের আমাদের সময় মানে প্রত্যেকেরই ওই চিঠিটাই কিন্তু সাহিত্য হয়ে যেত। কারণ এত বড়, বড় চিঠি, হ্যাঁ? হুম। তার মনের কথা, মনের ভাব, তারপরে প্রেম করতে গিয়ে তখন আবার সেটাতে বড়, বড় সাহিত্য। আ আচ্ছা। এখানে মনে আছে যে আমি একবার কি বলে একটা প্রেমের চিঠি পেয়েছিলাম। হুম। সেটা মনে হয় কিছু না হলেও 120 পেজেস। ১২০ পাতার প্রেমের চিঠি পেয়েছিলাম। একটা হ্যাঁ, চিঠি? এটা একটা চিঠি। সেটা হচ্ছে যে ওই আর্চিস গ্যালারি থেকে ওদের যে ইয়েগুলো আছে রাইটিং প্যাড? রাইটিং প্যাড, হ্যাঁ, রাইটিং প্যাডের ১ম থেকে শেষ পর্যন্ত একটা চিঠি। ওকে? তো আমিও তাহলে ১২০ পাতার চিঠি। তাহলে আমাকেও তো উত্তর দিতে উত্তর হবে। দিতে হবে অন্তত ১০০ পাতা তো দিতে হবে। তো আমাদের সময় এরকমই ছিল আরকি যে ওইটা করতে কেউ একটা কবিতা লিখে পাঠালো, তার উত্তরে একটা কবিতা পাঠানো। কেউ একটা হয়তো গল্প লিখে পাঠালো, তার উত্তরে একটা গল্প লিখে পাঠানো। কেউ একটা ছবি এঁকে পাঠালো, ছবি লিখে পাঠানো। এই আমাদের সময় এগুলো ছিল আরকি। এগুলো মজা করতাম আমরা এগুলো নিয়ে। একদম, একদম। এটা থেকেই আস্তে, আস্তে, সেইভাবে আস্তে, আস্তে শুরু। তৈরি হয়। রাইট, কিন্তু তারপরে এই যে ভালোবাসাটা বা ভালো লাগাটা এটা কিন্তু আপনি মানে করে গেছেন। এরকম নয় যে কোথাও কাজের চাপে এটা রাইট। চাপা করে গেছি। পড়ে ভালো গেছে। লাগে তো করে গেছি হ্যাঁ, সেইজন্য। হুম। সেটা হয়নি। তো তারপরে লেখালেখি মানে এতগুলো লিখবেন, রিসার্চ করবেন সেটা কি ওই কাজ করতে, করতে এসছে? হ্যাঁ, কাজ করতে, করতেই হয় অ্যাকচুয়ালি। মানে আমার সময়টা আ অভাব নেই। সময়টাকে আমি ওই আ আগেও অনেক জায়গাতে বলেছি। আমি সময়টাকে ৩ টে ভাগে ভাগ করে নিই। আ ৮-৮-৮ ৮ ঘন্টা হচ্ছে ঘুম এবং প্রাত্যহিক কাজকর্ম। আ ৮ ঘন্টা হচ্ছে অফিস, হ্যাঁ? সেখানে অফিসেরই কাজ হুম, সেখানে। হুম। বা কারো সঙ্গে মিট করা, অফিসের কাজ, মিটিং করা, এটা সেটা এটা করি। আর ৮ ঘন্টা হচ্ছে একদম কমপ্লিট আমার সময়। সেখানে আমি সিনেমা দেখতে পারি, আমি গল্প করতে পারি, আমি আড্ডা দিতে পারি, আমি উইন্ডো শপিং করতে পারি, কফি খেতে পারি, আমার লেখালেখি করতে পারি, পড়তে পারি, গান শুনতে পারি। এই ৮ টা ঘন্টা কিন্তু অনেকটা সময়। একদম। তো সুতরাং আমি মানে যদি সময়টাকে এইভাবে ভাগ করে নিই, তাহলে সময়ের কোনো অভাব হয় বলে আমার মনে হয় না এবং কারোর ক্ষেত্রে হবে বলে মনে হয় না এটা। হ্যাঁ, এই ভাগটা যেটা এই বললেন, ফর্মুলাটা জানতে এটা হবে। অনেকে কিন্তু নোট করে রাখতে পারেন। কারণ এই ফর্মুলাটা কিন্তু খুব কাজে দেয়। আচ্ছা এই যে শুরুতে বলছিলাম, এখনো অনেকের ধারণা আছে, অনেকে বলেন আমাদের রাজ্যের বাইরেও বলেন, রাজ্যের অনেকে বলেন যারা বাঙালি নন তারাও বলেন অনেকে যে বাঙালিরা ব্যবসা করতে জানেন না। কিন্তু ব্যবসা তো আপনারা শুরু করেছিলেন বাম আমলে। যখন এরকম কোনো আ ব্যক্তি মানে প্রাইভেট প্রতিষ্ঠান তখন ছিল না। সেখান থেকে শুরু করা। তো এই যে ছকটাকে ভেঙেছেন সেটা কি শুরু থেকেই পরিকল্পনা করা ছিল না কাজ করতে, করতে হয়েছে? একটা আমার অবজেকশন আছে যে বাঙালিরা ব্যবসা করতে জানে না এটা ঠিক নয়। একদমই। একদমই ঠিক নয়। বাঙালিদের আ বাঙালিরাও ব্যবসা করেছে এবং প্রচুর বাঙালি উদাহরণ আছে। যে বাঙালিরা বড়, বড় ব্যবসা প্রতিষ্ঠান ঠিক। তৈরি করেছেন। আমাদের বাংলাতে প্রচুর বড়, বড় ব্যবসা প্রতিষ্ঠান। এখনো তাদের নাম আমরা হুম, হুম, শুনি, জানি। হুম, অ্যা হুম। এখনো তাদের মানে বংশ পরম্পরায় তাদের সেই ব্যবসাগুলো কিন্তু দারুণভাবে ঠিক। সাকসেসফুল তারা চলছে। সুতরাং বাঙালি ব্যবসা করতে জানে। কিন্তু বাঙালির অ্যাকচুয়ালি মনন, বাঙালির মানসিকতা অ্যা এটার মধ্যে না একটা কোথাও একটা না ওই
সাহিত্য, সংস্কৃতি, শিল্প এটা অনেকটা বেশি। আমরা বাঙালিরা পড়াশোনা করতে ভালোবাসি, আমরা কবিতা লিখতে ভালোবাসি, আমরা শিল্প করতে ভালোবাসি, আমরা আড্ডা দিতে ভালোবাসি, ডেফিনিটলি ভালোবাসি। কিন্তু এই যে মননটা এবং সেই মননটা দিয়ে কিন্তু নিজেরা বাঙালিরা ব্যবসা কম করলেও অন্যের ব্যবসাতে কিন্তু আ তারা কিন্তু সাকসেসফুল করে দেয় তারা। হুম, তারা হুম। অনেক অন্যের ব্যবসাকে কিন্তু অনেক উপরে তুলে দিয়েছে। সারা পৃথিবীতে বড়, বড় ইন্ডাস্ট্রি, বড়, বড় বিভিন্ন আইটি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন আ মানে বড়, বড় সংস্থা কিন্তু তাদের সিইওরা বাঙালিরা। হুম, হুম। এবং সেখানে বাঙালির মনন, বাঙালির মেধা এটা কিন্তু মানে অন্যদের থেকে অনেক, অনেক বেশি বলে আমি একদম, মনে করি। একদম। সুতরাং বাঙালি ব্যবসা করতে জানে এবং প্রচুর উদাহরণ আছে আমাদের যে এটা বাঙালির বড়, বড় ব্যবসা করেছেন। এখনো করছেন তারা। এখনো ইয়াং ছেলেমেয়েরা এখন দারুণ করছে। স্টার্টআপস গুলো দারুণ করছে। তারা কাজ করছে। অ্যা এটা করছে। এখন আইটি সেগমেন্টে তারা হুম, বাঙালিরা হুম। দারুণ করে। হুম, সারা হুম। পৃথিবীতে আইটি সেগমেন্টে বাঙালিদের রাজত্ব। সুতরাং করছে। আর আমাদের যেটা সেটা এটা 1985 এ ওই কম্পিউটার ট্রেনিং সেন্টার দিয়ে শুরু হয়েছিল। হুম, হুম। ওইটা বললাম তো ওই যে ওই গা ভাসিয়ে দেয়া যেটাকে বলে, হ্যাঁ? স্রোতে আ নেমে পড়া। এটা আছে ছোটবেলা থেকে না আমার মধ্যে হয়তো একটা ব্যবসা ছিলই। কারণ ছোটবেলা থেকে যে যা বলত আমি নেমে পড়তাম। ১ম ক্লাস 4 এ যখন পড়ি তখন সুপুরির ব্যবসা করেছিলাম। ক্লাস 4 এ যখন পড়ছি তখন হঠাৎ করে বাড়িতে প্রচুর সুপুরি গাছ ছিল। হুম, আর আশেপাশের আমাদের গ্রামে থাকতাম তখন। আশেপাশের গ্রামে প্রচুর বাড়িতে সুপুরি গাছ। তাদের থেকে সুপুরিগুলো কিনে নিতাম। নিয়ে স্কুল ছুটির পরে বাজারে গিয়ে একটা জায়গাতে ওই যেখানে পান সুপারি বিক্রি হয়, আ সুপুরি নিয়ে বসে পড়েছি। বসে তখন স্কুলের একজন টিচার এসছেন, এসে আমাকে খুব ধমকাচ্ছেন। "এই সুপুরি বিক্রি করছিস তুই, হ্যাঁ? আ এটা কেন?" তাহলে স্কুলের পরে তো সময় পেয়েছি, এটা করছি। তা আমার কিন্তু কখনো মনে হয়নি যে এটা খুব খারাপ বা ভালো সেটা কখনো মনে হয়নি। তা আবার একটা ট্যাকটিসও ছিল যে কাঁচা সুপারিগুলো কিনে নিয়ে ওই একটা মাটির হাঁড়ির মধ্যে কয়েকদিন রেখে দিলে সেটাকে লাল পাকা হয়ে যেত। হুম, হুম। এবং লাল সুপারিটা বেশি দামে বিক্রি হতো। সেই ট্যাকটিস গুলো আচ্ছা, জানতাম আরকি। সেগুলো আচ্ছা। হঠাৎ করে কিছুদিন আরকি। মানে ওরকম মনে হলো তাহলে কিছু পয়সা আসছে, করে ফেললাম। কেউ একটা বলল যে পোল্ট্রি করতে হবে। কয়েকটা মুরগি কিনে পোল্ট্রি করে ফেললাম। ওকে? আচ্ছা। হয়তো সেখানে আবার কিছুদিন পরে মুরগিগুলো হয়তো কেটে খেয়েও নিলাম। ওকে? তারপর কেউ একটা বলল যে একটা মুদিখানার দোকান করতে হবে। ঠিক আছে। ২-৩ বন্ধু মিলে এই ওখানেই একটা ছোট বাঁশ-টাশ খাটিয়ে, ত্রিপল খাটিয়ে একটা মুদিখানার দোকান। সেখানে চকলেট, চানাচুর, এসব লজেন্স এই সমস্ত নিয়ে বসে পড়লাম। ঠিক হুম, আছে? হুম। কয়েকদিন হয়তো সেটা চলল। আম এই আরকি। মানে এরকমভাবে যখনই রিক্সা কিনে ফেললাম ২ টো রিক্সা কিনে ভাড়া দিয়ে দিলাম। দিয়ে ৳২ করে পেতাম। ৳২ করে সন্ধ্যাবেলা ঠিক মোড়ের মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকতাম। কারণ আমি জানি যে যদি আমি ওইদিন ৳২ না তুলতে পারি তাহলে ও আর টাকাটা দেবে না। ও গিয়ে নষ্ট করে ফেলবে টাকাটা। সেই রাস্তায় দাঁড়িয়ে আছি, সন্ধ্যাবেলা দাঁড়িয়ে থাকবো। ওই ঠিক ৳২, ৳৪ নেবো। ওইটা। মানে এইভাবে অ্যা মানে প্রচুর কিছু এরকমভাবে যখনই কিছু মনে হয়েছে ছোটবেলা থেকেই ওই নেমে পড়েছি। পরে আমার হয়তো কিছুদিন বাদে সেটা বন্ধও হয়ে গেছে, বন্ধও করে দিয়েছি। কিন্তু একটা ভেতরে হয়তো ছিলই। যার জন্য 1985 এ ১ম ওই টিউশন করতে, করতে মনে হলো এই যারা আমার কাছে টিউশন পড়ছে এবং আমি নিজেও হুম, আ তাহলে আমি যদি একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার করি, তাহলে হয়তো অনেকে কম্পিউটার শিখবে। তখন হুম, কেউ কম্পিউটার জানতো না। হুম, হুম। তো সেখানে আমি এবং আমার দাদা দুজনে মিলে একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার খুলে ফেললাম উইথআউট কম্পিউটার, উইথআউট এনি কম্পিউটার। তাহলে? হ্যাঁ? ওই যে স্টুডেন্টরা যেটা পড়ে তখন মানে তখন এত কম্পিউটারটা না তখন আগে থিওরিটা শিখতে হতো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ? বেসিক, COBOL, হুম, Fortran, হুম, Pascal এগুলো ল্যাঙ্গুয়েজ গুলো শিখতে হতো। হুম, হুম, তখন এখনকার মতো এত রেডি এরকম সফটওয়্যার ছিল না। হুম, হুম, তো ওগুলো শিখতে হতো সফটওয়্যার গুলো বা নিজেদের এই কোডিংটা নিজেদের লিখতে হতো। তারপরে সেটাকে মেশিনে চালাতে হতো। চালানোর পরে তারপরে সেটা দিয়ে কোন কাজ হতো আরকি। মানে আগে হুম, রেডি কিচ্ছু হুম, ছিল না। সেটা ১ম কম্পিউটার ট্রেনিং আমি যে বুঝতে পারিনি আমরা যে কম্পিউটার সেন্টারটা খুলে ফেললাম সেটা বেঙ্গলের ১ম কম্পিউটার ট্রেনিং সেন্টার। আর কোন কম্পিউটার ট্রেনিং সেন্টার ছিল না। আমি নিজেও ৬ জনের সাথে ৭ জন হয়ে আমি নিজেও শিখতে লেগে গেলাম। হুম, হুম, ওই যারা কম্পিউটার জানেন ২-৩ জন পেয়ে গেলাম। তারা আবার আরো কয়েকজনকে নিয়ে এলেন। এইভাবে করতে, করতে ওই চালু হয়ে গেল। ওটা থেকেই তারপরে একটা ইতিহাস তৈরি হয়ে গেল যে লক্ষ, লক্ষ ছাত্রছাত্রী আমাদের ইনস্টিটিউশনস গুলোর মধ্যে দিয়ে হান্ড্রেডস অফ ট্রেনিং সেন্টারস কিন্তু আরো বেশি আমাদের রাজ্যে, প্রতিবেশী রাজ্যে আ হয়ে গেল আস্তে, আস্তে ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে করতে, করতে প্রচুর হয়ে গেল। বিভিন্ন কলেজ, স্কুলে কম্পিউটার ট্রেনিং সেন্টার হয়ে গেল। লক্ষ, লক্ষ ছাত্রছাত্রী আমাদের মধ্যে দিয়ে কম্পিউটার ট্রেনিং পেল। তারপরে 1998 এ ইঞ্জিনিয়ারিং কলেজ হলো একটা। মানে ওচ এই কম সময়ের মধ্যেই এগুলো হ্যাঁ, সব ওটা হয়ে গেছে। 1985 তারপরে হুম, 98 হুম, হুম, মানে সেটা অনেকটা দিন কিন্তু। হুম, হুম, তারপরে ১ম ইঞ্জিনিয়ারিং কলেজ হলো। তারপরে ও বছর আরেকটা ইঞ্জিনিয়ারিং কলেজ হলো আসানসোলে। ১ম এ কলকাতায়, তারপরে একটা আসানসোলে, তার পরের বছর শিলিগুড়িতে। এই করতে, করতে কিছু ইঞ্জিনিয়ারিং কলেজ হলো। নতুন কোর্স হলো, নতুন প্রোগ্রাম হলো। তারপরে ইউনিভার্সিটি হলো, স্কুল হলো আরো। এই করতে, 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 করতে
এখন টেকনো ইন্ডিয়া গ্রুপ এইভাবে বেড়েছে। অর্থাৎ ওই একটা কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে এখন এগিয়েছে। টেকনো ইন্ডিয়া গ্রুপ। আচ্ছা, এমন কিছু নামটা শক্ত টেকনো হয়নি। ইন্ডিয়া কেন? মানে টেকনোলজি জন্য টেকনো ইন্ডিয়া রাখা না, হয়েছিল? হঠাৎ করে সেটা হয়েছিল। সেটা না ওই আগে এরকম ছিল না। মানে আমাদের 2001 অব্দি কোনো হুম, টেকনো ইন্ডিয়া নামটা ছিল না। ১ম যখন আচ্ছা। কম্পিউটার ট্রেনিং সেন্টার খোলা হয়েছে তখন নাম ছিল ICEI, ইনস্টিটিউট অফ কম্পিউটার ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া। হুম, এখনো আছে কিছু, কিছু ব্রাঞ্চ। তারপরে অ্যা যখন কলেজ শুরু হলো ইন্ডিভিজুয়াল নামে, যেমন নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে শুরু হলো আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপরে শুরু হলো আ আমাদের শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারপরে শুরু হলো বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি, এরকম আরকি শুরু হলো। হুম, তারপরে হুম। ২০০১ সালে সল্টলেকে যে ক্যাম্পাসটা হলো, সেইটা কি নাম দেবো, কি নাম দেবো করতে, করতে হঠাৎ করে মাথায় এলো আচ্ছা টেকনো ইন্ডিয়া নাম দিলে কেমন হয়? ওই টেকনো ইন্ডিয়া নামটা ওই কলেজটার নাম হলো, ওখান থেকে গ্রুপের নাম হয়ে গেল। তখন থেকে টেকনো ইন্ডিয়া গ্রুপ। একদম। মানে গল্পের মতন মনে হচ্ছে। বলছি মনে হচ্ছে ছবিগুলো ভাসছে পুরো গল্পের মতন। আচ্ছা, এই যে একটা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, মানে এত গভর্নমেন্ট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, তার মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান এভাবে তৈরি করা এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তার legacy এটা করতে গিয়ে কতটা সরকারি সাহায্য, কতটা হেল্প সে সময় পেয়েছিলেন বাম আমলে? প্রচুর পেয়েছি। মানে শুধু বাবা মা নয়, আমরা যেখানে যা কাজ করতে গেছি মানুষের সাহায্য পেয়েছি। আমরা কাজ করতে গিয়ে কোনরকম কোনো বাধা কখনোই হয়নি। স্মুথলি কাজ করেছি। ১ম দিকে কম্পিউটার ট্রেনিং করতে গিয়ে কিছু বাধা এসছে। তখন অনেকে ভাবতেন যে হয়তো আ কম্পিউটার শিখলে মানুষের চাকরি হারা হয়ে যাবে মানুষ। এখন যেমন সবাই ভাবছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানলে এলে মানুষের প্রচুর চাকরি চলে যাবে। তখন তারা ভাবতেন যে কম্পিউটার শিখলে চাকরি চলে যাবে, অনেক বেকার হয়ে যাবে। যার জন্য একটা বাধা তখন আসতো। তার মধ্যে থেকেই তাদেরকে বোঝাতে হতো, তাদেরকে লজিক্যালি তাদেরকে কনভিন্স করতে হতো, "নো, এটাতে জব বাড়বে, হুম, হুম, কমবে না।" হুম, আ হুম, তারপরে কেউ কনভিন্স হতেন, কেউ হতেন না। কিন্তু তারপরে আমরা করেছি। আমাদের সেই উইল পাওয়ার টা ছিল যে করতেই হবে। আ তা বা এবং যখন ইঞ্জিনিয়ারিং কলেজ করেছি তখন তো তার জন্যে যা নিয়ম-কানুনগুলো মেনে যা ইয়েগুলো হুম, নিতে হুম, হয়, হুম, পারমিশন গুলো নিতে হয় সেগুলো হুম, নিতে স্মুথলি হয়েছে। কারণ তখন তো মানে ইঞ্জিনিয়ারিং কলেজ আমাদের রাজ্যে দরকার। গভর্নমেন্ট চাইছেন ইঞ্জিনিয়ারিং কলেজ করতে। বিকজ অফ হাজার, হাজার ছাত্রছাত্রী তখন আমাদের এখান থেকে মানে কলেজে পড়তে না পেরে তারা বাইরে চলে যাচ্ছে। হুম, হুম। ওকে, কিছুই তো নেই এখানে। মানে কোনো কোর্সই মানে একমাত্র ৪ টে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ছাড়া মানে কোনো কিছুই হয় না এখানে। তারপরে তো ওগুলো হলো। তারপরে ওগুলোর সঙ্গে, সঙ্গে এলাইড নতুন, নতুন প্রোগ্রাম ডেভেলপ করলাম আমরা। নতুন, নতুন প্রোগ্রাম ইন্ট্রোডিউস করলাম। কিন্তু ওটা যেখানেই কাজ করতে গেছি সেখানে সে আলিপুরদুয়ারেই হোক, তুফানগঞ্জেই হোক, বালুরঘাটেই হোক, না আমাদের কি বলে বসিরহাটেই হোক, যেখানেই কাজ করতে গেছি মানুষ কিন্তু আ হেল্প করেছেন। কারণ এডুকেশন নিয়ে কাজ করলে যেটা হয় যে সেখানে কিন্তু সবাই সাপোর্ট করেন, হেল্প করেন। হুম, হুম, এবং যখন আমি অনেক জায়গাতে আমরা আ ইঞ্জিনিয়ারিং কলেজ করেছি যেখানে কেউ ইঞ্জিনিয়ারিং কলেজ করার কথা ভাবতেই পারেনি। একদম। তারপরে স্কুল করেছি সিবিএসই বোর্ডের, যেখানে স্কুল সিবিএসই বোর্ডের ছিল না। তখন তো তারা চাইবেনই যেখানে একটা স্কুল হোক, এখানে একটা কলেজ হোক। এবং একটা কলেজ, স্কুল বা একটা ইউনিভার্সিটি তৈরি হওয়া মানে কিন্তু একটা কমপ্লিট কমিউনিটি ডেভেলপ করে। ওকে? ঠিক। একটা হিউজ কমিউনিটি ডেভেলপ করে যায়। আমাদের যখন কলেজ, স্কুল করেছি তখন ফাঁকা মাঠের মধ্যে। তারপরে দেখা যাচ্ছে যে এখন যদি আপনি সেখানে যান দেখবেন একটা বিশাল কমিউনিটি ডেভেলপ করে গেছে। সেখানে বাড়ি, ঘর, হোটেল, দোকান, অ্যা ক্যাফে সবকিছুই হয়ে মানে গেছে। ইনস্টিটিউটটাকে কেন্দ্র করে কেন্দ্র করে, পুরোটাই। হ্যাঁ। তারপরে প্রচুর স্টুডেন্ট হোস্টেলে থাকে। হোস্টেলে থাকার জন্য প্রচুর বাড়ি তৈরি হয়েছে। সেখানে মেস তৈরি হয়েছে। মানে একেকটা জায়গাতে একেকটা কমিউনিটি ডেভেলপ করে গেছে। তখন আমারই মনে হয় যে এটা ফাঁকা জায়গাতে এটা ছিল। আজকের দিনে সেখানে মানে একদম একটা শহর তৈরি হয়ে গেছে। এটা তো চোখের সামনে দেখেছি। একদম। কিন্তু এখনো এ রাজ্যের অনেক মানুষ অভিযোগ করেন যে উচ্চশিক্ষার জন্য ভালো কোনো প্রতিষ্ঠান এখানে তেমনভাবে নেই। সেজন্য তাদেরকে বাইরে পড়তে যেতে হচ্ছে। কি বলবেন এ বিষয়ে? এটা তো ঠিক কথা নয়। কারণ এখানেও প্রচুর ভালো, ভালো ইনস্টিটিউশন আছে এবং বাইরে যে ভালো আমাদের এখানে ভালো নয় সেটা একদম ঠিক নয়। আমাদের এখানে অনেক ভালো, ভালো ইনস্টিটিউশন আছে। মানে সরকারি ইনস্টিটিউশনও ভালো আছে। গভর্নমেন্ট বেসরকারি ইনস্টিটিউশনে অনেক ভালো, ভালো ইনস্টিটিউশন আছে এবং অনেক রকম প্রোগ্রাম এখানে পড়া যায় এবং এখানে সবথেকে ভালো যেখানে কোয়ালিটি অফ ফ্যাকাল্টিজ, হুম, হুম। হ্যাঁ? কোয়ালিটি অফ ফ্যাকাল্টিজ অনেক ভালো। কোয়ালিটি অফ টিচার যেটাকে বলে। কারণ আমি ওকে। বললাম না আমাদের মেধা অনেক বেশি। হুম, হুম, আমাদের আ মানে যেকোনো জায়গাতে আপনি যাবেন সেখানে কোনো ইনস্টিটিউশনে বাঙালি শিক্ষক নেই, এটা আপনি কিন্তু পাবেন না। হুম। হ্যাঁ? কিন্তু এখানে কিন্তু সেই মেধাটা আছে এবং আমি কিন্তু সবসময় বলি স্টুডেন্টদেরকে যে বাইরে গিয়েও যা পড়বে এখানে গিয়ে তার থেকে বেটার পড়বে। বাড়ি থেকে কাছাকাছি পড়তে পারবে এবং আমার মনে হয় না যে আমাদের এখানে আমাদের এমন দুর্দশা যে তাদেরকে বাইরে চলে যেতে হবে, সেরকম কিছু কিন্তু নয়। হ্যাঁ, উচ্চশিক্ষার জন্যে বা কোনো স্পেশালাইজড কোনো কাজের জন্যে কিছুর জন্যে তারা হয়তো গেল। কিন্তু
মানে অ্যাভারেজ বা সবকিছু মানে এখানে পড়ার জন্য কিন্তু সব রকম ব্যবস্থাই আছে। এটা নয় যে নেই, সব আছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা যদি বিগত কয়েক বছরের কথা বলি, রাজ্যের শিক্ষা ব্যবস্থা কি চ্যালেঞ্জেস ফেস করছে বলে আপনার মনে হয়? আ কিছু মানে স্কুল থেকে অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। হ্যাঁ? সেখানে স্কুলগুলোতে হয়তো পরিকাঠামো আরো বেটার করা উচিত ছিল। স্কুলগুলোতে আ আমাদের ১ম থেকে যেমন ইংরেজিটা তুলে দেওয়ার ফলে কি হয়েছিল? আ বাচ্চাদের মধ্যে ১ম থেকে ওই সরকারি স্কুলে অ্যা না যাওয়ার একটা প্রবণতা বাবা-মায়ের মধ্যে একটা ডেভেলপ করেছিল যে, না এখানে আমার এই স্কুলগুলোতে পড়লে এরা ইংরেজি শিখবে না। হুম, তাদেরকে ইংরেজি মিডিয়াম স্কুলে পাঠাতে হবে। তাছাড়াও শিক্ষকের মান আ সব নয়, কিন্তু কিছু সরকারি স্কুলে আরো ভালো হওয়া উচিত ছিল। বা সেটা হয়তো কেউ একটা রিটায়ারমেন্টে চলে গেছেন, তারপরে সেখানে গ্যাপ হয়ে গেছে। গ্যাপ হয়ে যাওয়ার পরে বাচ্চারা ক্লাসে আসছে কিন্তু সেখানে তারা টিচার পাচ্ছে না। এগুলো তো আছেই। হুম, হুম। তো এই অনেক স্কুল বন্ধ হয়ে যাওয়া এবং স্কুলগুলোতে ঠিকমতো পরিকাঠামো না থাকাটা, এটা কিন্তু আমাদের জন্য একটা আ খারাপ হয়েছে আমাদের রাজ্যের জন্যে। এবং আমার আশা করব আমি যখন নতুন যে গভর্নমেন্ট এসছেন, তারা ডেফিনিটলি এটা জানেন এবং এটা ভাববেন এবং এই স্কুলগুলোতে পরিকাঠামো উন্নয়ন করে যাতে বাচ্চারা আবার সেই স্কুলে ফিরে যেতে পারে এবং তারা অনেক কম খরচে পড়াশোনা করতে পারে, সেটা ডেফিনিটলি তারা দেখবেন বলে আমার মনে হয়। আপনারা বাম আমলে কাজটা শুরু করেছিলেন, আপনাদের প্রতিষ্ঠান শুরু হয়েছিল। তারপরে আরো একটা সরকার এবং রিসেন্টলি চেঞ্জ হয়েছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠানের বা শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু ছোট হলেও গাফিলতি রয়েছে যেটার কথা আপনি বললেন। এটা কাদের গাফিলতি তাহলে বলে মনে হয়? সরকারের গাফিলতি ছিল? তাদেরই আরো বেশি নজর দেওয়া উচিত ছিল এই ব্যবস্থার ডেফিনিটলি দিকে? নজর তো দেওয়া উচিত ছিলই এবং এটা তো একদিনে হয় না। এটা অনেক দিনের থেকে এটা হয়। একদিনে কোনো জিনিস ভালো হয় না, একদিনে কোনো জিনিস খারাপ হয় না। এর একটা মানে অনেক দিন ধরে যদি নেগলিজেন্স থাকে তাহলে সেটা হয়ে যায়। তো হয়তো কোনো নেগলিজেন্স এর জন্যই এটা হয়েছিল এবং ডেফিনিটলি এখন নতুন সরকার সেটার দিকে নজর ডেফিনিটলি দেবেন এবং এগুলোকে ভালো হবে আশা করছি। কিন্তু যখন ধরুন আপনারা কাজ করছিলেন, এই যে ছোট সমস্যার কথা যখন আপনারা নজর করলেন, তখন নিশ্চয়ই আপনারা অ্যাপ্রোচ করেছিলেন তাদের কাছে যে এই সমস্যাগুলো রাজ্যের শিক্ষা ব্যবস্থায় রয়েছে এই মুহূর্তে, এগুলো আমাদের রেকটিফাই করা উচিত। সেরকম কি কোনো আলোচনা কখনো হয়েছিল? আলোচনা হয়। যেমন আমি যেমন বহু চেম্বারগুলোতে আমি তো আ যেমন বেঙ্গল ন্যাশনাল চেম্বারের প্রেসিডেন্ট ছিলাম। বেঙ্গল চেম্বারের ন্যাশনাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ছিলাম। আমি আইসিসির এডুকেশন কমিটির চেয়ারম্যান, সিআইআই, সভাপতি ফিকি। আমরা যখন রিপ্রেজেন্ট করি ইয়েগুলোকে চেম্বারগুলোতে বিভিন্ন ধরনের কনফারেন্স গুলো হয়, বিভিন্ন ধরনের আলোচনাগুলো হয় এবং সেই আলোচনা থেকে যা বেরিয়ে আসে এবং এই ধরনের পরিকাঠামো উন্নয়ন এবং কি করলে স্কুল, কলেজ আরো বেটার হতে পারে, ইউনিভার্সিটিগুলো বেটার হতে পারে, সেগুলো তো সবসময় আমাদের আলোচনা চলে এবং আমরা কিন্তু প্রত্যেকটা এই আলোচনার বা কনফারেন্সের পরে কিন্তু আমরা একটা আ মানে মেমোরেন্ডাম কিন্তু আমরা হুম, হুম, সরকারের কাছে দিই। হুম, যে হুম, চেম্বারের তরফ থেকে যে হুম, এটা থেকেই জাস্ট এগুলো উঠে এসেছে। একদম। হ্যাঁ? যেমন এডুকেশন অ্যান্ড টেকনোলজি, এডুকেশন অ্যান্ড সামথিং বা আমাদের প্রত্যন্ত অঞ্চলে যখন এই কোভিডটা এসে গেল, তখন দেখা গেল যে আমাদের বিভিন্ন গ্রামে নেটওয়ার্ক নেই। বাচ্চারা পড়বে কি করে? তারা তো অনলাইনে পড়তে হচ্ছে ২ বছর। ঠিক। হ্যাঁ? তাহলে তাদের সেখানে পরিকাঠামো নেই। সেখানে আ ইয়ে ইয়ে মানে এখানে ডিভাইসেস তো দূরের কথা, তাদের কাছে অ্যা ইন্টারনেট লাইনও নেই। তাহলে পড়াশোনা কি করে হবে? সেটা নিয়ে প্রচুর কিছু আলোচনা হয়েছে, প্রচুর হয়েছে। আমরা প্রতি মুহূর্তে সেটা জানিয়েছি এবং আমরাও বলেছি চেম্বারগুলোর তরফ থেকে আমরা এটাকে হেল্প করতে পারি, এটা ডেভেলপ করার জন্যে। কিন্তু যা হয় গভর্নমেন্টের সংস্থাতে সেটা যা হয় একটু মানে এত তাড়াতাড়ি তো কিছু হয় না। অ্যা টাইম নিয়ে সবকিছু হয়। হয়তো কিছু তার মধ্যে হয়েছে, কিছু হয়নি। কিন্তু আমরা কিন্তু সবসময় এটা নিয়ে আলোচনা করি এবং তার থেকে যেটা বেটার হয় সেটার জন্য আমরা কিন্তু সবসময় অ্যাডভাইস করি সেটা করার জন্য। একদম। এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আপনাদেরও বহু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই রাজ্যে। আপনার কি মনে হয় এখন যে ছাত্রছাত্রী তৈরি করা হয়, তাদেরকে কিভাবে তৈরি করা হয়? মানে জীবন দর্শন, জীবনের চলার পথে একজন ভালো মানুষ তৈরি করা হয়? নাকি চাকরি পাওয়ার লক্ষ্য নিয়ে তাদেরকে সেইভাবে তৈরি করা হয়? নাকি দুটোই করা হয়? কোন দিকটাতে জোর দেওয়া হয়? হ্যাঁ, দেখুন দুটোই খুব ইম্পোর্টেন্ট। ওকে? একটা মানে কমপ্লিট একটা হিউম্যান বিইং তৈরি করা, অ্যা সেটা যেমন একটা ইনস্টিটিউশনের দায়িত্ব। আবার আফটার কমপ্লিশন অফ দ্যা প্রোগ্রাম তাকে একটা ভালো জব পেতে হবে বা তাকে নিজে একটা কিছু ভালো করতে হবে, তাকে তৈরি করে দেয়া। দুটোই খুব ইম্পোর্টেন্ট। এবং এই দুটো আ অ্যা নিয়েই কে নিয়েই কিন্তু একটা ইনস্টিটিউশন এবং শিক্ষকদের কাজ কিন্তু আ এটাই যে একটা বাচ্চা থেকে তাদেরকে একটা প্রপার একটা মানুষ তৈরি করা
এবং সঙ্গে সঙ্গে তারপরে যখন তারা উচ্চশিক্ষাতে যায় সেটা কমপ্লিট করে তাদের দায়িত্ব হচ্ছে সেটাকে তারা যাতে প্রপারলি প্লেসড হতে পারে এবং কি চলছে, কি নিয়ে পড়াশোনা করলে তারা বেটার করবে সেই কাউন্সেলিংটাও করতে হয়। যে হয়তো মানে ও জানে না বাচ্চাটি যে কি পড়লে তার বেটার হবে। বাবা-মা হয়তো তাকে একটা ধরে বসে আছে যে ও ডাক্তার হবে বা ইঞ্জিনিয়ার হবে। কিন্তু তার সেই স্কিলটা হয়তো নেই। তো আমরা কিন্তু সবসময় ইনস্টিটিউশন গুলোতে সেটা করি যে কাউন্সেলিং এর মধ্যে দিয়ে তাদেরকে বোঝানো যে এটা ওর জন্য নয়। হয়তো ম্যাথমেটিক্স উইক আছে তার জন্য ইঞ্জিনিয়ারিংটা নয়। বা হয়তো দেখা যাচ্ছে যে লিটারেচারে বেটার, তাকে লিটারেচার পড়ানো বা আ তাকে অন্য দিকে নিয়ে যাওয়া। অনেক তো প্রোগ্রাম আছে। এখন তো মানে একটা ইনস্টিটিউশনে বা আমাদের রাজ্যে এমন কোনো প্রোগ্রাম নেই যখন পড়া যায় না। প্রচুর ইনস্টিটিউশন, প্রচুর ইউনিভার্সিটি, প্রচুর কলেজ, প্রচুর ভালো, ভালো স্কুল সেখানে সবকিছুই পড়া যায়। তো সেগুলোকে বাচ্চাকে একটা পরিপূর্ণ মানুষ করতে গেলে অভিভাবকের যেমন দায়িত্ব আছে, হুম, বাড়ি থেকে এটা তৈরি হয়। এটা তো একবার স্কুলে এসে তৈরি হয় না। বাড়িতে অভিভাবকের যেমন দায়িত্ব আছে যে প্রপার বাচ্চাটিকে নার্চার করা, তাকে তার মতো হতে দেয়া, হ্যাঁ? এবং সে যেটা করতে চায় তাকে এনকারেজ করা। হুম, হুম, আবার স্কুলেরও দায়িত্ব আছে একদম। যে তাকে সেভাবে তৈরি করা। ট্যালেন্ট তো একদিনে হয় না। ট্যালেন্ট আস্তে আস্তে তার মধ্যে এটাকে বীজটাকে রোপণ করতে হয়। হুম, হুম, আদারওয়াইজ একদিনে কিছু হয় না। একদম। সুতরাং তার মধ্যে যেমন এডুকেশনটা থাকবে, তার মধ্যে স্পোর্টস থাকবে, তার মধ্যে সংস্কৃতি থাকবে, হ্যাঁ? তার মধ্যে অনেক কিছু মিলিয়ে তো একটা এডুকেশন। এবং যখনই টোটাল পরিপূর্ণ একটা এডুকেশন হয়, তখনই একজন বাচ্চা পরিপূর্ণ মানুষ হয়। ওকে? এবং এই সমাজের জন্যে এটা কিন্তু খুব দরকার যে একটা সুস্থ সুন্দর আ মানুষ হওয়া। আমাদের ইয়ের জন্যে আমাদের সমাজের জন্য এটা কিন্তু ভীষণ দরকার। একদমই তাই। প্রথমত আপনি এইমাত্র স্পোর্টস এর কথা বললেন। একটা স্পোর্টস ইউনিভার্সিটির পরিকল্পনা এবং সেটার কাজ অনেকটা দূর এগিয়ে যাওয়া ঠিক এই মুহূর্তে কোন জায়গায় রয়েছে? কবে পাচ্ছে রাজ্য? এটা তো আ বিল পাস হয়ে গেছে প্রায় ১ বছর আগে। হুম, হুম। আমরা ওয়েট করছি গভর্নরের অ্যাসেন্ট এর জন্যে। ওকে? সেটা হয়ে গেলেই এটা শুরু হয়ে যাবে যেকোনো দিন। পরিকাঠামো কমপ্লিট তৈরি হয়ে আছে। এটা আমরা ওইটা পেয়ে গেলে দেন চালু হয়ে যাবে। মানে এটা এখানে বোধহয় সবথেকে ১ম হবে রাজ্যের। এটা রাজ্যে তো ১ম স্পোর্টস ইউনিভার্সিটি। তাছাড়াও এটা দেশে ১ম প্রাইভেট ইনিশিয়েটিভে ১ম স্পোর্টস ইউনিভার্সিটি। কংগ্রাচুলেশন টু অল অফ ইউ। আপনারা ছাড়া আমি কিন্তু কমপ্লিট জিরো। তো আজকের যেটা হলো সেটা স্পোর্টস ইউনিভার্সিটি। দিস ইজ আপনারা সবাই শুনলেন দি ফার্স্ট অফ ইটস কাইন্ড। এটা বেঙ্গলে ফার্স্ট এবং এটা আমি করে খুব তৃপ্ত হয়েছি। কারণ আমি সবসময় খুঁজে বেড়াই যে এমন কিছু করতে হবে যেটা ইউনিক, যেটা ডিফারেন্ট। আমি এমন কিছু সবসময় করতে চাই না যেটা সবাই করে। আমার মনে হয়েছিল একটা স্পোর্টস ইউনিভার্সিটি আমাদের রাজ্যের জন্য দরকার। তার জন্যেই স্পোর্টস ইউনিভার্সিটি এবং সেটা আমার মনে হয় যেটা শুরু হতেই পারে যেকোনো সময় এবং ক্যাম্পাসে কিন্তু অন্যান্য খেলাধুলা চলছে, ট্রেনিং চলছে। বিভিন্ন রকম আ বাচ্চাদের ট্রেনিং প্রোগ্রামগুলো হচ্ছে। বিভিন্ন কোচেস তারা জয়েন করেছেন, তারা কাজ করছেন। হুম, হুম। আ সেগুলো তো হচ্ছেই। চলছেই। হুম, হুম। ইউনিভার্সিটি এসে গেলে ইউনিভার্সিটির পঠন-পাঠনটা শুরু হয়ে যাবে। মানে আপনি এখন আশাবাদী যে খুব তাড়াতাড়ি এটা হয়তো হয়ে যাবে ফাইনালি তাড়াতাড়ি। হতে চলেছে। আচ্ছা আগামী ১০ বছরে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় কি পরিবর্তন আনতে চান বা দেখতে চান আপনি? উম আসলে আমি না ওভাবে কখনো ভাবি না যে পরিবর্তনটা না আমি ওইভাবে বিশ্বাসও করি না। পরিবর্তনটাকে আমি ওইভাবে বিশ্বাস করি না। এটা একটা স্পন্টেনিয়াস একটা ব্যাপার এবং সেটা আ মানে এতদিন ধরে অ্যা একটা কিছু চেঞ্জেস তো অনেক সময় নিয়ে হয়। হুম, হ্যাঁ? হুম। তো সেটা আমার মনে হয় যে এখন আমরা যেখানে আছি ডেফিনিটলি আ আরো বেটার হবে। নতুন ইনস্টিটিউশন আসবে। নতুন অনেক প্রোগ্রাম আসবে। আমাদের দেশে যে জায়গাগুলোকে আমাদের রাজ্যে যে ধরনের এডুকেশনের যেমন মেডিকেল কলেজ আরো করতে হবে আমাদের রাজ্যে। সেটা আরো বেশি মেডিকেল কলেজ হওয়া উচিত। হুম, হুম। আমাদের রাজ্যে আরো বেশি ইউনিভার্সিটি হওয়া উচিত। সরকারি বেসরকারি উদ্যোগে আরো বেশি ইউনিভার্সিটি হওয়া উচিত। আ এই যেমন বললাম যে আমাদের আ স্কুলগুলোকে আরো অনেক বেটার করা উচিত। হ্যাঁ? আ এবং স্কুল পরিকাঠামো বাড়িয়ে স্কুলগুলোকে অনেক বেটার করা উচিত। এবং অ্যাকচুয়ালি এই যে ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা আ আমরা যেমন আমাদের প্রাইভেট ইনস্টিটিউশন গুলোতে আমরা অলরেডি অনেকদিন আগে থেকেই আমরা চালু করে দিয়েছি। হুম, কিন্তু হুম। এবার এই গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলোতে চালু হয়নি। এটা ডেফিনিটলি নতুন সরকার এটাকে ইমিডিয়েটলি হয়তো চালু করে দিয়েছেন অলরেডি তারা। ইনস্ট্রাকশন হয়ে গেছে যে এটাকে চালু করার জন্য। তো এগুলো আ হয়ে গেলেই অটোমেটিক্যালি আ ইনস্টিটিউশন গুলো আরো ভালো হয়ে যাবে।
এবং ইনস্টিটিউশনগুলো যাতে আরো বেটার করতে পারে তার জন্যে বিভিন্ন যে ইয়েগুলো আছে আমাদের অ্যাপ্রুভাল বডিগুলো আছে, তারা সেগুলোকে হয়তো নজরদারি আরো বেটার করবেন। একাডেমিক অডিটটা যদি মাঝে, মাঝে হয়, এটা সেগুলো হলে এই এডুকেশনের কোয়ালিটি বাড়বে। হুম, অর্থাৎ আমরা সবাই তো চাই যে কোয়ালিটি এডুকেশন। হুম, হুম, কারণ একটি বাচ্চা যখন পড়তে আসে তখন বাবা-মায়ের তারা নিশ্চিন্তে ছেড়ে দেন ইনস্টিটিউশনের কাছে যে তার বাচ্চা একটা কোয়ালিটি এডুকেশন পাবে। হুম, এবং এই কোয়ালিটি এডুকেশন দিতে গেলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। কোয়ালিটি এডুকেশন মানে একটা কোয়ালিটি এনভায়রনমেন্ট, তার সঙ্গে, সঙ্গে কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার আ এবং আ টেকনোলজি এবং তার সঙ্গে, সঙ্গে কোয়ালিটি অফ টিচিং। হ্যাঁ? এই কতগুলো জিনিসের যদি সব জায়গাতে এরা মানে ঠিক হয়, তাহলে একটা কোয়ালিটি এডুকেশন হয় এবং পরিপূর্ণভাবে আমাদের এডুকেশন সিস্টেমটাকে ডেভেলপ করে। এবং সেটা আমরা চেষ্টা করি সবসময় আমাদের মতো করার জন্যে। এবং আমার মনে হয় যে সবাই যদি এটা এগিয়ে আসেন, সবাই যদি এটাকে এভাবে ভাবেন, দেন ডেফিনিটলি অনেক ভালো, ভালো ইনস্টিটিউশন আমাদের এখান থেকে আরো তৈরি হবে এবং বাচ্চারা আরো বেশি, আরো এখান থেকে মেধা আমরা তৈরি করতে পারব। মানে এগুলোই আপনার নতুন যে সরকার তার কাছে দাবি রয়েছে যে এই জিনিসগুলো যদি করা যায় তাহলে হ্যাঁ, শিক্ষা ডেফিনিটলি ব্যবস্থাটা আরো সুন্দর করে সাজানো সুন্দর যাবে। করে সাজানো যায়। যদি সেখানে আমাদের কোনো দরকার থাকে, আমাদের কোনো মানে আমরা যদি তার পার্ট হতে পারি, দেন ডেফিনিটলি আমি তো করবই, আমি তো সেটা থাকবোই সেখানে। বিগত যে আ আ দল সরকারে ছিল তৃণমূল কংগ্রেস এবং সেখানে যিনি সর্বশ্রেষ্ঠ নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তার সঙ্গে আপনার খুব ভালো সখ্যতা ছিল। আপনার বোধহয় ওয়ার্ল্ড স্কুলের ইনগ্রেশন ও উনিই করেছিলেন শিলিগুড়িতে এবং অনেক সাহায্য হয়তো কাজ করতে গিয়ে পেয়েছেন। তো সেদিক থেকে নতুন যে সরকার এসছে তার কাছে আর কি, কি নতুন দাবি দেওয়ার কথা ভাবছেন? আমি কোনো দাবি দেওয়ার কথা কোনদিন ভাবিনি। যেমন আমি নিজের মতো কাজ করেছি। আচ্ছা। হ্যাঁ, নিজের মতো আমি যখন ১ম এ কাজ শুরু করলাম, নিজের মতো কাজ করেছি। আমি কোনদিন কোনো কিছু লক্ষ্য নিয়ে কাজ করিনি। হ্যাঁ, কোনো কিছু করতে হবে এভাবে কোনো কাজ করিনি। আমি খুব সিম্পলি যেভাবে যখন মনে হয়েছে যে একটি স্কুল হবে বা কলেজ হবে, ইউনিভার্সিটি হবে, সেখানে এবং সেটা পারমিশনটা নিতে হয় ইয়ে থেকে এবং আমাদের ২ টো বডি আছে। একটা হচ্ছে স্টেট বডি, একটা সেন্ট্রাল বডি। স্টেট বডির কাছ থেকে একটা এনওসি নিতে হয়। সেখানে আমাকেই সবকিছু ব্যবস্থা করতে হয়। আমি একটা ইনস্টিটিউশন করা মানে সেখানে যা, যা দরকার সেটা করতে হয়। তারপরে একটা অ্যাপ্রুভাল নিতে হয়, এনওসি নিতে হয় এটার জন্যে এবং তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি গুলো থেকে তারপরে পারমিশন নিতে হয়। যেমন সিবিএসই স্কুল বোর্ডের স্কুলগুলো করতে গেলে সিবিএসই বোর্ড হুম, তার হুম। পারমিশন নিতে হয়। আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ বা কলেজ করতে ইঞ্জিনিয়ারিং কলেজ করতে গেলে আইসিটির পারমিশন নিতে হয়। বা আমাদের ইউনিভার্সিটি করতে গেলে গভর্নমেন্টের স্টেট গভর্নমেন্টের বিল পাস করতে হয়। তারপরে ইউজিসির পারমিশন নিতে হয়। এগুলো অনেকগুলো হুম, হুম। সেগমেন্ট আছে। তা সুতরাং সেখানে দেখুন আমি আ এ এটা যে আমার কোনো দাবি দেওয়া বা কোনো কিছু নেই। আমি আমার মতো কাজ করি এবং সেখানে সেই পারমিশন গুলোর জন্যে যেটুকু দরকার থাকে সেটা আমি তো চাইবই যে পারমিশন গুলো যাতে হয়ে যায় হুম, এবং সেটা যদি স্মুথ হয় হুম, হুম। এবং তাড়াতাড়ি হয় তাহলে আরো অনেক ইনস্টিটিউশন হয়তো আমি আমার জীবদ্দশায় করতে পারব। সেটাই আচ্ছা কিছু চাওয়া নেই আমার। আচ্ছা, টেকনো ইন্ডিয়ার তো একসময় শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে এখন বিভিন্ন ক্ষেত্রে সেটা শাখা-প্রশাখা অনেক হয়ে গেছে। তারপর ২০১৭ তে বোধহয় আপনি এসএনইউর আ তৈরি করলেন। এসএনইউ তৈরি করার পেছনে কি লক্ষ্য ছিল? সিনু মানে হঠাৎ করেই হয়েছিল। ওটা সিস্টার নিবেদিতার ১৫০ তম জন্মদিন ছিল। জন্ম আম আ বর্ষ ছিল ওটা। 2017 টা। তো সেজন্য একটা ইউনিভার্সিটি হবে সেখানে যদি এটা সিস্টার নিবেদিতার নামে হয়। কারণ যেহেতু আমি এদের নিয়ে কাজ করেছি অলরেডি আমার ফর ইউ সিরিজের বইগুলোতে কখনো রামকৃষ্ণ ফর ইউ, কখনো বিবেকানন্দ ফর ইউ, নেতাজি ফর ইউ, টেগোর ফর ইউ, মহাত্মা ফর ইউ। তখন সিস্টার নিবেদিতাকে নিয়ে কাজ করব ভাবলাম। তখন সিস্টার নিবেদিতাকে নিয়ে একটা বই করতে গিয়ে তখন আমার মনে হলো যে যদি একটা উনার নামে একটা ইউনিভার্সিটি করা যায়। কারণ উনার নামে একটা স্কুল রয়েছে, কলেজ রয়েছে। হুম, হুম। তা যদি একটা ইউনিভার্সিটি করা যায়, সেই থেকেই ওই নামটা এলো এবং সেটা তো তখন গভর্নমেন্ট ওটাকে অ্যাকসেপ্ট ও করলেন। হুম, হুম। তারপরে বিল পাস হলো। তারপরে ওটা ইউনিভার্সিটি। একদম। আচ্ছা, যারা ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনিউর রয়েছেন তাদের জন্য আপনার কি অ্যাডভাইস থাকবে? কারণ অনেকেই হয়তো আ কাজ করতে চাইছেন, অনেকেই কাজের মধ্যে এসছেন। কিন্তু সবসময় সঠিক যোগাযোগ, সঠিক পুঁজি, সঠিক সাহস তারা দেখিয়ে উঠতে পারেন না। তাদের জন্য কি অ্যাডভাইস দেবেন? এই যেটা লাস্টে বললেন যে সাহস, ওই সাহসটা করতে হবে। সাহস করে নেমে পড়তে হবে। তাহলেই সবকিছু সম্ভব। আর সাহসটা থাকতে হবে। কাজের প্রতি তার অ্যা ডেডিকেশন থাকতে হবে। তার ইন্টিগ্রিটি থাকতে হবে, অনেস্টি থাকতে হবে এবং আমি যে কাজটা করব, যে কাজটাকে হাত দিয়েছি সেই কাজটা আমি করব। এই মানসিকতা বিল্ড করতে হবে। বাকিগুলো না আ সেকেন্ডারি। বাকিগুলোর জন্য কোনো কাজ আটকায় না। বা পুঁজি বা অন্যান্য কিছু তার জন্য কোনো কিছু আটকায় না।
সবটাই হয়ে যায়। যদি আমার ইচ্ছাটা থাকে, আমার যে উইল পাওয়ারটা থাকে যে ইয়েস আই হ্যাভ টু ডু ইট, আমাকে করতেই হবে এটা, আমি এটা করবই। আমি তাদেরকে বলব যে তোমরা এই সাহসটাকে সঞ্চয় করো অ্যান্ড নেমে পড়ো। নেমে পড়লেই কাজটা হবে। একদম মানে সাহসটা আমিও দেখিয়ে কিন্তু নেমে পড়েছিলাম। ইয়েস, নেমে পড়েছিলাম, কাজটা হয়ে গেছে। কিন্তু প্ল্যানিংটা বাচ্চা বয়স থেকে শুরু হয়ে গেছিল না? ওটা প্ল্যানিং বিভিন্ন বলে না। ওটা ঠিক প্ল্যানিং নয়। কাজকর্ম ওটা করতে, সবটাই করতে হচ্ছে হঠাৎ করে। সবটাই অভিজ্ঞতা। হঠাৎ করে এবং সবটাই হঠাৎ করে। এবং আমি যে মানে এই যে টেকনো ইন্ডিয়া তৈরি হয়েছে সেটাও কিন্তু মানে হঠাৎ করেই হয়েছে এবং তার জন্য যে আমাকে ভীষণ পরিশ্রম করতে হয়েছে, ভীষণ সারাদিন এটা নিয়ে আমাকে থাকতে হয়েছে তা নয়। ওই একজন মানুষ থেকে ১০,০০০ মানুষ হয়তো আমার সঙ্গে জয়েন করেছেন। একটা ফ্যামিলি থেকে কয়েক হাজার ফ্যামিলি হয়তো আমার সঙ্গে আছেন। একটা ওই বললাম তো ৬ টা বাচ্চা দিয়ে শুরু হয়েছিল। তার থেকে হয়তো ৬,০০,০০০ বাচ্চা হয়েছে। মানে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। কিন্তু ওই নেমে পড়েছিলাম। নেমে পড়ার পরে একজন কেউ কাজে নেমে পড়লে তারপরে দেখা যায় যে সেটা একটা ওই নদীর স্রোতের মতো মানে আ এই নৌকাটা ভাসিয়ে দিলে অলরেডি ওই স্রোতে চলার মতো ওটা চলতে থাকে। হুম, হুম। হ্যাঁ, এটা আমিও জানি যে ওটা চলতে, চলতে যেদিন গিয়ে কোন জায়গায় ঠেকে যাবো, সেদিন আমিও থেমে যাবো। কিন্তু যতদিন না ওইটা থামবে বা কোন জায়গায় ঠেকে যাবে ততদিন আমিও চলবো। এটা যতটা করতে পারি, যেভাবে চলতে পারি এবং সবাইকে এটাই বলি আমি যে, "নেমে পড়ো, তারপর ঠিক হয়ে যাবে।" আচ্ছা প্রত্যেক সাকসেসফুল মানুষের পেছনে কিন্তু অনেক স্যাক্রিফাইস থাকে। কথায় বলে সেটা। আপনার এই যে একটা সফলতা এসছে সেটা তো কাজ করতে, করতে এসছে, হঠাৎ আসেনি। তার পেছনেও নিশ্চয়ই কোনো স্যাক্রিফাইস রয়েছে। আপনার ক্ষেত্রে সেটা কি? সেটা আমার পরিবার, বাবা-মা, আ আমার স্ত্রী, আমার আ সমগ্র পরিবার, তাছাড়াও আমাদের বহু মানুষ আমার সঙ্গে যারা আছেন, যারা আমার সঙ্গে আমার কলিগ যারা আমার সঙ্গে যারা এক মানে ১ম থেকে আমার সঙ্গে রয়েছেন তারা, আমার প্রচুর বন্ধুরা, আমার ছোটবেলার বন্ধুরা তারা আমাকে স্যাক্রিফাইস করেছেন। তাদের প্রচুর স্যাক্রিফাইস আছে আমার আমার জন্যে। এবং বহু মানুষের স্যাক্রিফাইসেই তো এটা তৈরি হয়। হুম, হুম, কারণ একটা জিনিস এভাবে তৈরি হতে গেলে অনেক অনেকের একসঙ্গে না হলে কিন্তু এটা হয় না। হ্যাঁ? সুতরাং শুধুমাত্র আমি করেছি, নিজে করেছি তা নয়। এটা অনেকে মিলে এটাকে তৈরি করা। হ্যাঁ? হুম, তার হুম। জন্যই কিন্তু একটা ভালো কিছু তৈরি হয়। একা করা খুব ডিফিকাল্ট। একা কিছু হয় না। সুতরাং এটা আমার ফ্যামিলি, বৃহত্তর ফ্যামিলি, বন্ধু-বান্ধব, সমাজ, সরকার সবার স্যাক্রিফাইস আছে এটা করতে গিয়ে। এই যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে আপনি তাদের নিয়ে পড়াশোনা করেছেন, রিসার্চ করেছেন, তাদের কথা লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, রামকৃষ্ণ পরমহংসদেব এদের কথা আপনাকে কিভাবে অনুপ্রেরণা দেয়? মানে রবীন্দ্রনাথ আমার ছোটবেলা থেকেই আ আমার কাছে একটা অন্যরকম বাড়ির পরিবেশ থেকেই। কারণ আ আ রবীন্দ্রনাথ আমার মানে মননে আমার প্রাত্যহিক জীবনের সঙ্গে রবীন্দ্রনাথ জড়িয়ে ছিলেন। কারণ বাড়িতে গান বাজনা হতো, বাড়িতে সবাই রবীন্দ্রনাথ নিয়ে আলোচনা করতেন। আমার বাবার নাম ছিল রবীন্দ্রনাথ। ওকে, আচ্ছা। তাহলে যার জন্য ছোটবেলায় যখন বেশি কিছু বুঝতে শিখিনি কেউ আমার বাবার নাম জিজ্ঞেস করলে আমি বলতাম রবীন্দ্রনাথ ঠাকুর। হাসাহাসি করত সবাই। তা এগুলো থেকেই তারপরে যখন বয়স বেড়েছে তার মধ্যে স্কুলের পড়াশোনার সঙ্গে, সঙ্গে যখন অন্যদের সম্পর্কে জেনেছি, পড়েছি, আ তারপরে যখন ১ম আ আমি 'টেগোর ফর ইউ' করলাম। ওকে, সেটা করেছিলাম একটা কারণ ওই সেটা আমেরিকাতে যে বঙ্গ সম্মেলনটা হুম, হয় না? হুম, নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স যেটাকে বলে। ওখানে গিয়েছিলাম তখন ওখানে আমাদের যারা বন্ধু-বান্ধব তারা সবাই বলাবলি করছে যে, "এই দেখুন আমাদের বাচ্চারা আ রবীন্দ্রনাথ জানে না, আমাদের বাচ্চারা আ বিবেকানন্দ জানে না, আমাদের বাচ্চারা রামকৃষ্ণ জানে না। এরা আ মানে কি করবে? আমরা তো মানে এদের সেইটা দিতে পারছি না। এরা এখানে পড়াশোনা করছে, এখানকার মতো করছে। হুম, হুম, আর বাংলাও পড়তে জানে না অর্ধেক ছেলেমেয়ে বাচ্চারা। হুম, এদের জন্য যদি কিছু করা যায়। তখন ১ম ওই 'টেগোর ফর ইউ' করলাম হুম, হুম, এবং করে ওইটা আমি প্রায় অনেক কপি ওখানে পাঠালাম এবং সেটা খুব ওয়েল অ্যাকসেপ্টেড হলো এবং ওদের কাছে এবং তখন ওরা বলল যে, "এ ধরনের যদি আরো কিছু করা যায় তাহলে কিন্তু আমাদের বাচ্চাদের সত্যিই খুব উপকার হবে" এবং ওরা কিন্তু এই বইটা 'টেগোর ফর ইউ' বইটা কিন্তু নিচ্ছে এবং পড়ছে এবং তাতে ওদের ভালো লাগছে। তারপরেই তো বিবেকানন্দ ফর ইউ এলো, নেতাজি ফর ইউ এলো, রামকৃষ্ণ ফর ইউ। এরকম করতে, করতে ফর ইউ সিরিজের অনেকগুলো বই হলো। তারপর নিজস্ব আরো কিছু বই আমার আছে। 'দ্য ওয়ে অফ লাভ', 'কালাম কথা', তার বাংলায় একটা ইংরেজিতে 'পিপলস প্রেসিডেন্ট', বাংলায় একটা 'কালাম কথা'। তারপরে অ্যা এরকম আরো কিছু 'কবিতীর্থ বিলেত', এরকম অনেক বই আছে। তো সেগুলো ওই মানে ভালো লাগা থেকেই এগুলো আসে। আর ওই যেটা বলছেন যে হ্যাঁ, এই ফর ইউ সিরিজের বইগুলো করতে রিসার্চ করতে হয় এবং আমার রিসার্চ টিম আছে আমার একটা। হুম, হুম। আমার কিছু কলিগ আছেন যারা এটা আমার সঙ্গে কাজ করেন এবং সারা বছর ধরে একটা বই এই ধরনের বই করতে গিয়ে ২-৩ বছরের একটা পরিশ্রম লাগে। ২-৩ বছরের রিসার্চ লাগে এটা। তা সেগুলো আমার টিম আছে তারা এটা আমার সঙ্গে করে
এবং যখন যেখানে যেতে হয় তখন তারা আমার সঙ্গে যায় বা তারা নিজেরাও যায়। আমি কখনো নিজে যাই। সেখান থেকে মানে যেটা নিয়ে কাজ করছি তখন সেটার মধ্যেই ঢুকে যেতে হয়। সেটার মধ্যে ঢুকে গিয়ে তখন ২ বছর বাদে হয়তো একটা ঠিকঠাক কিছু বেরিয়ে আসে। এইভাবেই হয়েছে। মানে আমার পড়া হয়নি সবগুলো। ২-১ টার কিছু জায়গা পড়েছি। কিন্তু আমার পড়ার ইচ্ছে রইল। কিন্তু পড়ার কথা বলতে আমি দেখতে পাচ্ছি সামনে আপনারই লেখা একটা বই আমি দেখতে পাচ্ছি। ওখান থেকে আমরা কিছু শুনি এখন? এটা কবিতার বই অ্যাকচুয়ালি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? একটা কবিতা পড়ছি আমি। এটা কি ইয়ের এটা যে নামটা? 'প্রেমে বিচ্ছেদে'। প্রেমের বিচ্ছেদে। আচ্ছা, বইটা এটা রিলিজ হয়নি। বইটা রিলিজ হবে কিন্তু বইটা রিলিজ হয়নি। ও হ্যাঁ? আচ্ছা। আমি সেটাই আমি জিজ্ঞেস করতে কবিতা লিখি যাচ্ছিলাম। কিন্তু কবিতা কখনো আমি কবিতার বই কখনো প্রকাশ করিনি। তবে হুম, মনে হুম। হয়েছিল একটা কবিতার বই প্রকাশ করব। এটা জাস্ট একটা ডামি তৈরি হয়েছে। হুম, হুম। আমি এটা থেকেই দেখছি একটা কবিতা যদি করা যায় কিছু। মানে এটা কি অনেকদিন ধরে কিছু জিনিস লেখা ছিল সেটাকে একসঙ্গে করছেন? এগুলো নতুন সব লেখা? না নতুন না। অনেকদিন ধরেই লেখা থাকে। অনেকদিন ধরে। সেগুলো থেকেই কিছু নিয়ে প্রেমে অনুভবে। আচ্ছা। আমি আজ একলা থাকবো সারাক্ষণ। উদাসীন কোনো কুলহারা নাবিকের মতো। আমি আজ আকাশ খুঁজবো আনমনে। অনিঃশেষ সে আকাশের বুকে আমার স্বপ্নরা ভেসে যাবে বেহিসাবি ঘুড়ির মতন। আমি আজ একলা থাকবো সারাক্ষণ। আমি আজ কারোর ডাকে সাড়া দেব না। ভুলে যাব কাজের পাহাড়, মুখর টেলিফোন আর সহস্র পিছুটান। আমি আজ রিক্ত হব অবাধ্য কামনায়। আমি আজ অভিমানী হব বারবার। প্রেমের উষ্ণ বাসনায়, বিরহের অবুঝ বেদনায় আমি আজ নিঃসঙ্গ হব অস্থির প্রতীক্ষায়। আমি আজ উদ্দাম হব অস্ফুট আবেগে। খুঁজে নেব প্রেমের অবসর, সোনালি রোদের রং মেখে আল গোছে ছুঁয়ে যাব তোমার শরীর। আমি আজ তোমার সাথে একলা হব সারাক্ষণ। বাহ! এগুলো কি অনুভূতি থেকে লেখা? না কোনো একটা ঘটনা সেটা আ আ প্রকাশ পায় লেখার মধ্যে? হ্যাঁ, কোনো ঘটনা থেকে তো হয়ই সেটা। ঘটনা থেকে যে হয়। হুম, যেমন হুম, এটা একটা কবিতা আমি পড়ি, 'প্রেমে অপ্রেমে'। হুম, এটা হুম। আমার আ স্ত্রী ২ বছর আগে মারা গেছেন। হ্যাঁ। ও মারা যাওয়ার পর অনেকগুলো কবিতা আমি লিখেছিলাম। এখনো লিখি। তা সেখানে তার থেকে একটা কবিতা পড়ি, 'প্রেমে অপ্রেমে'। হুম, হুম। তবুও হয়তো কিছু থেকে যায়, নদীর জল সরে গেলে জমে থাকা বিষণ্ণ পলিমাটির মতো। কিছু হয়তো থেকে যায় অনুভবে। বিস্মৃতির আড়ালে উদাসীন কোনো একাকী অবসরে নিভৃত স্মৃতির মতো তবু হয়তো কিছু থেকে যায়। বৃষ্টিমুখর কোনো বাদল দিনে হঠাৎ হাওয়ায় চেনা দিনের গন্ধ ভেসে আসে, মনে পড়ে যায় হৃদয়ের গোপন উঠোন আর চোখে সলজ্জ আবেগ। হাতে হাত রেখে শহরের এগলি ওগলি, উষ্ণ অনুরাগ, চোখে চোখে অস্ফুট প্রেম, মনে পড়ে সব, মনে পড়ে অবুঝ বেদনায়। তুমি আজ অন্য কোথাও, অন্য কোনো দেশে, অন্য প্রেমে, অন্য অভিমানে, ভালোবাসার মানে খুঁজতে অবিরত হয়তো ভুলে গেছো অন্তহীন অসহ্য বিরহ, ভুলে গেছো অনন্ত বিচ্ছেদ। তবু হয়তো কিছু থেকে যায় অতীতের বিবর্ণ পাতায়, থেকে যায় প্রেমে অপ্রেমে। বাহ! আচ্ছা এই কবিতাটা শুনতে মনে হলো আ ব্যক্তিগতভাবে সত্যম রায়চৌধুরী কি খুব প্রেমিক মনের মানুষ? মানে খুব প্রেমিক মানুষ? আমার তো মানে প্রেম ভালোবাসা সব মানুষের মধ্যেই আছে। সেটা কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। কিন্তু ডেফিনিটলি আমার ভেতরে প্রেম আছে, ভালোবাসা আছে, আবেগ আছে, স্নেহ আছে, মমতা আছে, দয়া আছে, মায়া আছে, সবকিছু আছে। এবং তা না হলে একটা মানুষ কি করে হবে? নিশ্চয়ই আছে। আচ্ছা আপনার কাছে এক কথায় যদি বলা হয় যে সাকসেস কি? কি বলবেন? আম ইট ইস এ জার্নি। তাছাড়া কিছু মনে করি না আমি যে জার্নিটা যদি সাকসেসফুল হয় দেন শি ইজ সাকসেস। হি অর শি ইজ সাকসেস। আর জার্নিটা হয়তো আমি শুরু করলাম, সাকসেসফুল হলো না। হুম, হুম। তাহলে সেটা সাকসেস নয়। হয়তো আমি কোনো একটা জায়গাতে বেড়াতে যাচ্ছি। হয়তো এয়ারপোর্টে গিয়ে ফ্লাইটটা মিস করলাম। দেন সেটা হলো না। হুম, হুম। আমি এভাবেই মনে করি যে একটা কমপ্লিট একটা জার্নি। আমার এই যে ৪০ বছরের বা ৪১ বছরের যে জার্নিটা, আ সেই জার্নিটাতে কিছুটা সফলতা পেয়েছে। যার জন্য হয়তো আপনি আমাকে ডেকেছেন। এখানে বসে আমি কথা বলছি। তো এটাকে হয়তো সাকসেস মনে করছেন। তাই এটা কমপ্লিট এ জার্নি। অন্য কিছু না। কিন্তু এর মধ্যে তো অনেক ডেডিকেশন থাকে। ডেফিনিটলি থাকে। সেটা তো ডেডিকেশন থাকবে, ইয়ে অনেস্টি থাকবে, ইন্টিগ্রিটি থাকবে, সমাজের প্রতি দায়বদ্ধতা থাকবে, মানুষের প্রতি দায়বদ্ধতা থাকবে। তা না হলে কি করে হবে? সাকসেস পেতে গেলে এই অনেকগুলো জিনিসের কম্বিনেশন করতে হয়। মানে চলার পথে যেমন কি আমি কোথাও আ যাচ্ছি, আ সেখানে চলার পথে তো অনেকগুলো জিনিস কভার করতে হয়। হুম, হুম। হ্যাঁ? এখানেও মানে সাকসেস পেতে গেলে অনেকগুলো জিনিস কভার আপ করতে হয়। আচ্ছা
কোনটাতে বিলিভ করেন? লেগেসি না ইনোভেশন? কোনটা সবথেকে বেশি কঠিন এবং কোনটা সবথেকে বেশি তৃপ্তি দেয়? দুটোই। দুটোই আপনার কাছে। কিন্তু একটা লেগেসি বয়ে নিয়ে যাওয়া মানে যেটা শুরু করেছিলেন এত বহু বছর আগে, তারপর সেটাকে আস্তে, আস্তে বড় করা এবং সেই লেগেসিটা বয়ে নিয়ে যাওয়া, সেটা কি কখনো মেন্টাল প্রেশার মনে হয়েছে আপনার কাছে? না, একদমই নয়। এবং ওই যে লেগাসিটাকে বয়ে নেওয়ার জন্যই ইনোভেশন দরকার। হুম, হুম। হ্যাঁ? লেগাসিটা যদি ইনোভেশন এর সঙ্গে লিঙ্ক না হয়, তাহলে বেশিদিন বহন করা যায় না। সুতরাং অ্যা লেগাসি এবং ইনোভেশনটা একসঙ্গে চলতে হবে এবং এটা বহন করা তো করতেই হয়। যখন আমি বহন করতে শিখে গেছি, তখন আমাকে বহন করতে হবে। তখন আ যদি আমি ক্লান্ত হয়ে পড়ি, তখন তো মানে অনেকটা মানে এখন যদি আমি মনে করি আমি আর কাজ করব না, আমি ক্লান্ত হয়ে পড়েছি। তাহলে আমার এত মানুষ আমার সঙ্গে রয়েছেন। এই যে কয়েক লক্ষ ছাত্রছাত্রী, অ্যা কয়েক হাজার আমার কলিগ, তারা আমার সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। ডিরেক্টলি, ইনডিরেক্টলি অনেক হাজার ডিরেক্টলি, ইনডিরেক্টলি। তো তারা কি করবেন? সুতরাং আমাকে তো যখন আমি শুরু করেছি আমাকে বহন করতে হবে। তারপরে ডেফিনিটলি আমার নেক্সট জেনারেশন এই লেগাসিটা তারা আবার বহন করবেন। এবং তার সঙ্গে হয়তো আরো ইনোভেশন আসবে। তার সঙ্গে আরো টেকনোলজি যোগ হবে। তার সঙ্গে তাদের হয়তো অন্যভাবে তারা আরো চিন্তা করবে। করার পরে হয়তো এটা আ আরো আ কয়েক প্রজন্ম ওঠা কিন্তু এটা নিয়ে কয়েক হবে। কখনো প্রেশার মনে হয় না, ক্লান্ত লাগে না না, যে আমার ক্লান্ত মনে হয় না। কারণ আমি তো মনে করি যে, আমি তো কিছু নিয়ে আসিনি। আমি 0 থেকে শুরু করেছি। কিছু হলে 0 তে ফিরে যাবো আবার। এবং আমি তো কিছু নিয়ে যাবো না। কিন্তু আমি এটা জানি যে, আমি যেগুলো মেইনলি আমি অন্য অনেক কিছু থাকলেও আমি টোটালি ফোকাসড অন এডুকেশন। এবং তার জন্যে এই ক্যাম্পাস করতে, করতে প্রায় ১০০ টার উপরে ক্যাম্পাস হয়েছে। এবং এই ক্যাম্পাসগুলোকে কিন্তু মানে এটা থেকে যাবে। এটা মানে কারোর ব্যক্তিগত সম্পত্তি হিসাবে থাকবে না। এটা একদম সোসাইটির জন্য থেকে যাবে। এবং আমি আমার ছেলেকেও বলে দিয়েছি যে, "এটা কিন্তু মানে তোমাকে এটা ম্যানেজ করতে হবে। কিন্তু এটা কিন্তু মানে ফর দ্যা সোসাইটি। আমি যা করেছি ফর দ্যা সোসাইটি এবং এটা কিন্তু কেউ নিয়ে যাবে না কোথাও এবং আমি না থাকলেও এটা থাকবে এবং আমার পরিবার এটা না দেখলেও এটা থাকবে এবং এটা সোসাইটি এবং এটা ট্রাস্ট হিসাবে এই কলেজ, স্কুল, ইউনিভার্সিটি এটা কিন্তু থেকে যাবে।" এমন কোনো স্বপ্ন রয়েছে যেটা ছোটবেলায় দেখেছিলেন বা তার পরবর্তী সময়ে দেখেছিলেন যেটা কখনো ফুলফিল হয়নি, সেটা নিয়ে এখনো ভাবছেন যে নিশ্চয়ই আগামী দিনে হবে? হঠাৎ করে সেটা মনে পড়ছে না। তবে সেরম কিছু নয়। অনেক কিছু পেয়েছি জীবনে। অনেক বেশি পেয়েছি এবং ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ যে এত কিছু আমাকে দিয়েছেন। সুতরাং অপাওয়া বা ওরকম কিছু আমার জীবনে নেই। অতৃপ্তি, অপাওয়া কিছু নেই। আর আমি খুব অল্পতেই খুশি। যার জন্য আমার কাছে ওই অপাওয়া বলে কিছু থাকে না। অনেক কিছু পেয়েছি জীবনে এবং যা পেয়েছি আমি যেখান থেকে শুরু করেছিলাম এবং যা পেয়েছি অনেক, অনেক, অনেক এবং এটা আ মানে আমি মনে করি যে ঈশ্বরের অসীম আশীর্বাদ না থাকলে এটা হয় না। এত কথা, এত গল্পের মধ্যে যার কথা আপনি শুরু থেকে এখনো পর্যন্ত বহুবার বলেছেন তিনি হলেন রবীন্দ্রনাথ। এবং তার তিনি মননে রয়েছেন, তিনি আপনার মধ্যেই রয়েছেন, সেইভাবেই বড় হয়েছেন এবং সেটা এখনো। তো তার কথা এত শুনেছি যখন তার কোনো কবিতা শুনবো না আপনার মুখে সেটা তো হয় না। একটা কিছু শুনি। মানে রবীন্দ্রনাথকে আমি এভাবেই আহ্বান করি যেভাবে আমি ঈশ্বরকে আহ্বান করি। তুমি নব নবরূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে, এসো গানে, এসো অঙ্গে পুলকময় পরশে, এসো চিত্তে অমৃতময় হরষে, এসো মুগ্ধ মুদিত দু নয়নে, তুমি নব নবরূপে এসো প্রাণে, এসো নির্মল উজ্জ্বল কান্ত, এসো সুন্দর স্নিগ্ধ প্রশান্ত, এসো হে বিচিত্র বিধানে, এসো সুখে দুঃখে, এসো মর্মে। কবিতাটা অনেকদিন বাদে শুনলাম। এটা কিন্তু আ আপনি Come তারাপীঠে the beautiful, করেছিলেন। bright and graceful, the ওয়াও! pure and splendid and the peaceful, vast and various law, in pain, in pleasure, in heart's core, come in all daily task, for you come at the end of what we do. প্রত্যেকটা কথার মধ্যে এত সুন্দর অন্তর্নিহিত অর্থ রয়েছে না? এটা নিয়ে যদি মানে এই যে আপনি যখন কাজ করেছেন মানে এটার মধ্যে বোধহয় হারিয়ে যাওয়া যায়। একদম। এই যে এত সব কিছুর মধ্যে যে আপনার মননে রয়েছে, তার কথা যখন ভাবেন, যখন অন্য সবার কথা ভাবেন, তখন নিজের হ্যাপিনেস বা নিজের সুখ সেটাকে কিভাবে ডেসক্রাইব করেন? অ্যাকচুয়ালি মানে সেটা ডেসক্রাইব করা খুব ডিফিকাল্ট। আমি এমনিতে খুব লোনার। আমি যদি কোনো সময় মানে অ্যা একা থাকতে ভালো লাগে আমার। একা কোথাও থাকতে, আকাশের দিকে তাকিয়ে থাকতে, আকাশের তারা গুনতে, আ সন্ধ্যায় একা ব্যালকনিতে বসে থাকতে, কবিতা পড়তে, রবীন্দ্রনাথ পড়তে, অ্যা
আমার খুব ভালো লাগে। এই ভালো লাগাটাকেই হচ্ছে সুখ। এই এটা করে আমি খুব সুখ পাই। তাছাড়াও এই মানুষের সঙ্গে থাকা মানে আমি তো সারাদিন মানুষের সঙ্গেই থাকতে হয়। আমার অফিসে প্রচুর মানুষের সঙ্গে থাকতে হয়। আমাকে প্রচুর ছাত্রছাত্রীদের সঙ্গে থাকতে হয়। খুব ছোট, ছোট বাচ্চাদের থেকেও বড় বাচ্চাদের সঙ্গে থাকতে হয়। তাদের কথা শুনি, তাদের সঙ্গে অনেক সময় গল্প করি। তো এগুলো আমার কাছে সুখ, আমার কাছে ভালো লাগা এবং এটা নিয়েই থাকতে চাই অ্যাকচুয়ালি। একদম। যদি একটা ওয়ার্ডে বলা হয় যে নিজেকে একটা ওয়ার্ডের মধ্যে ব্যাখ্যা করতে কি বলবেন নিজেকে নিয়ে? কি বলব? হুম, হুম। ইন্ট্রোভার্ট আমি খুব। আমি নিজেকে আ সেভাবে প্রকাশ করতে পারি না। ভাবি অনেক কিছু। কিন্তু প্রকাশের ক্ষেত্রে আমার প্রবলেম আছে। আমি খুব ইন্ট্রোভার্ট একজন মানুষ। আচ্ছা, ইন্ট্রোভার্ট মানুষের তো বন্ধু খুব কম হয়। হ্যাঁ, খুব কম বন্ধু তো সিলেক্টেড বন্ধু হয়। আমার খুব সিলেক্টেড বন্ধু। ওকে। এবং সেই কারণে কি অনেকে আর থাকে সেজন্যই যে লোনার। এইটাই আমি বলতে চাচ্ছিলাম যে ইন্ট্রোভার্ট যারা হয় তারা লোনার অনেক হয়। ক্ষেত্রে তারা অনেক লোনার ক্ষেত্রে হয়। হ্যাঁ, লোনার হয় তারা। কিন্তু সেই লোনলিনেস টা বোধহয় কখনো ডিপ্রেশন আনে না। না, ওটাকে আমি এনজয় করি অ্যাকচুয়ালি। আমি আমি বিরহটাকে এনজয় করি। আমি দুঃখটাকে এনজয় করি। অ্যা এবং এটা আমার কাছে কিন্তু দুঃখটা কিন্তু আমাকে মানে আনন্দ দেয় কিন্তু। আমাকে দুঃখটা কিন্তু মানে যে আমাকে খারাপ করে তা নয়। আমি দুঃখ থেকে আনন্দ পাই। এরকম অনেকেই রয়েছেন যারা আপনাকে ভীষণ ভালোবাসেন, যারা আপনাকে মানুষ হিসেবে ভালোবাসেন, যারা আপনার কাজের দ্বারা অনুপ্রাণিত, আপনার দ্বারা অনুপ্রাণিত। এরকম বহু মানুষ তো রয়েছেন। তাদের জন্য কি বলতে চাইবেন? তার জন্য এটাই বলব যে যদি আমাকে ভালোবাসো, তবে সমাজের জন্য আরো কাজ করো। ঠিক আছে? এবং যে কাজটা করলে আমার ভালো লাগবে, সেই কাজগুলো করার জন্য তাদেরকে বলব। তার জন্য যদি আমার কোনো সাপোর্ট লাগে, অ্যা আমি ডেফিনিটলি আমাকে নির্দ্বিধায় বলতে আমি সেটাকে সাপোর্ট করতে পারি। যার যা মনে আছে সেটা যদি আমাকে বলে ফেলতে পারে তাহলে আমি সেটাকে আমার মতো করে সেটাকে তাদেরকে সেই জায়গাটাকে সাপোর্ট করতে পারি বা তাদের মতো করে ভাবতে পারি। অনেকে দেখি প্রচুর আমার কাছে আমার ইয়ে আছে, আমার আ আ ছবি এঁকে দিয়েছে। হুম, হুম। অনেক একটা মনে হয় যেন একবার সেগুলোকে একসঙ্গে এটা কোনো একটা বাচ্চা, একটু বড় কোনো মানুষ আমাকে ভালোবাসে। তারা হয়তো আমার Facebook থেকে কোনো ছবি নিয়েছে, নিয়ে সেটাকে স্কেচ করেছে। অ্যা সেটা প্রচুর আছে আমার কাছে এরকম। সেগুলো মনে হয় এগুলো তো ভালোবাসারই একটা পাওনা অ্যাকচুয়ালি। অনেক কিছু পাই জীবনে। তারা হয়তো কিছু দিতে পারলে আমাকে খুশি হন। তো এগুলোকে মনে হয় যেন কোথাও একটা এই কয়েকশো হয়ে যাবে। মানে এটা যদি আমি অ্যা ওয়ালে লাগাই হুম, হুম। কয়েকশো হয়ে যাবে। তো সেটা মনে একবার ভেবেছি যে এগুলোকে একটা ওয়ালে লাগাবো। লাগিয়ে এটা তো আমারই অবয়ব, আমারই একদম। তাদের এবং এই ভালোবাসা। ভালোবাসাটা তাদের ভালোবাসা। এই ভালোবাসার জিনিসগুলো আমি রেখে দিই সবসময়। তারা যে আমাকে দেন, আমি ভালোবাসার জিনিসগুলোকে আমি রেখে দিই কোথাও অফিসে, কখনো আমার বাড়িতে এবং আমার ওই আ গণেশ কালেকশন একটা ছিল। আমার ছোটবেলা থেকে আমি একটা গণেশ কালেকশন করতাম। হুম, হুম। যেখানেই যেতাম সেখান থেকে গণেশ কিনে আনতাম। এটা জানার পরে বহু মানুষ আমাকে আসতেন একটা করে ছোট গণেশ হাতে করে। আমার যে কি ভালো লাগতো, হ্যাঁ? মানে সেটা সেই গণেশটা আমার সারা অফিস, বাড়ি সব জায়গাতে এরকম প্রচুর গণেশ কালেকশন আছে। তার মধ্যে কিছু কেনা, কিছু পাওয়া। মেক্সিমামটাই পাওয়া। হুম, হুম। আমার বিভিন্ন আ ঘরে অনেক কিছু সাজানো আছে। সেগুলো কিন্তু সবই আমাকে কেউ ভালোবাসার দিয়েছেন। সেটা মনে পড়ে যে এ আমাকে ভালোবেসে এটা দিয়েছে। সুতরাং ভালোবাসা অনেক রকমের হয়। মনে আছে উম আ এটা প্রায় ৩০ ৩৫ বছর কি ওরকম কি ৪০ ৩৫ ৩৭ বছর আগে। অ্যা তা আ আমি কাউকে হয়তো কিছু একটা হেল্প করেছিলাম। হুম, হুম। অ্যাম কোনো একটি মেয়েকে হয়তো কোনো হেল্প করেছিলাম। সে আমাকে একটা বই উপহার দিয়েছিল। ইয়ের বুদ্ধদেব গুহর একটু উষ্ণতার জন্যে। আচ্ছা। তা বইটা আ নিয়ে ১ম পাতা খুলেছি তখন সেখানে লেখা আছে, জীবনে কিছু, কিছু ঋণ অ্যা শোধ করা যায় না, স্বীকার করা যায় মাত্র। সেই অপরিশোধনীয় ঋণের স্বীকৃতি স্বরূপ তোমাকে। ওকে? তো সেই বইটা আমার খুব ভালো লাগলো। বইটা পড়লাম। বইটা ভীষণ ভালো। ওই বয়সে একটু উষ্ণতার জন্যে দারুণ লাগলো। উম ২ টি ক্যারেক্টার। একটি হচ্ছে ছুটি, আরেকটি হচ্ছে সুকুদা। তো বইটা পড়ে আমার মনে হলো যে ও ডেফিনিটলি আমাকে সুকুদা ভেবেছে। ও নিজেকে ছুটি ভেবেছে। ছুটি ভেবে ও আমাকে বইটা দিয়েছে। এবং এই বইটা আমি তারপরে আমার যাকেই ভালো লাগতো আমি তাকে ওই বইটা কিনে দিতাম। আচ্ছা। হুম? তো এটাই ভালোবাসা আরকি। একদম, একদম তাই। শেষ করব তবে যেহেতু এমন একটা মাধ্যমে আপনি রয়েছেন, এমন একটা উম আ এমন
একটা প্রতিষ্ঠানের সঙ্গে আপনি রয়েছেন যেখানে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন এনেছে, আগামী দিনে অনেক পরিকল্পনাও রয়েছে এবং সম্প্রতি সরকার পরিবর্তন হয়েছে, বিজেপির অভাবনীয় জয় ২০২৬ এবং সেখানে নতুন নানান পরিকল্পনা নিয়ে তারা উদ্যমে কাজ শুরু করছে। একজন বিজনেস পার্সন হিসেবে আপনি কতটা প্রত্যাশা করেছিলেন যে তারা আসবেন নাকি আগের সরকারই এবারে থেকে যাবেন? এবং যদি চেঞ্জটা আপনি চাইছিলেন তাহলে সেটা কিসের মারফত, কিসের উপর ভিত্তি করে? নতুন সরকারকে আমার অনেক অভিনন্দন এবং আম আমি চাইবো যে নতুন সরকার এলেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি এলেন, ডেফিনিটলি আমাদের সবার তো প্রত্যাশা আছেই তার কাছে যে এবং যেভাবে উনি কাজ শুরু করেছেন সেটা আমাদের সবারকে কিন্তু এখনই আমরা ভাবতে শুরু করেছি যে আমাদের সেই সোনার বাংলা আমাদের কাছে আবার ফিরে আসবে এবং আমরা সেই স্বর্ণযুগে আবার ফিরে যাব। অনেক কিছু আমাদের রাজ্যে হবে, অনেক কিছু ঘটবে এবং আমরা ১ম পেলাম যেটা কেন্দ্র রাজ্য একই সরকার এবং এখানে আর কেউ বলতে পারবে না যে আমাদের কেন্দ্র এটা দিচ্ছে না, ওটা দিচ্ছে না, আটকে দিচ্ছে, এটা থেকে আর হবে না। সুতরাং এই কেন্দ্র রাজ্যের মিলিত সরকার এবং সেটা আমাদের অভিনন্দন এবং এটা দারুণ আমরা এক্সপেক্ট করছি যে আমাদের বাংলা আবার আ মানে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভে। বাংলা তো সবসময়ই আমরা অনেক শ্রেষ্ঠ আসনে ছিলাম, এখনো আছি। আরো আমরা অনেক বেটার পজিশনে যাব এবং এটা আমার কাছে এবং আমি আ ডেফিনিটলি আমি এক্সপেক্ট করেছিলাম যে সরকার চেঞ্জ হবে, নতুন সরকার আসবেন এবং সেটা আমার অন্যদের মতো আমারও এক্সপেকটেশন ছিল এবং সেটাই হয়েছে। যার জন্যে ভালো লাগা তো আছেই এবং নতুন সরকারকে অভিনন্দন আমার। থ্যাংক ইউ সো মাচ সত্যম দা এতটা সময় আমাদের দেওয়ার জন্য। কবিতাটা খুব কম শোনা হলো। কারণ ওই একটা সীমিত সময়ের মধ্যে আড্ডা। তাই কবিতাটা খুব কম শোনা হলো। কিন্তু গল্প করে ভীষণ ভালো লাগলো। সাধারণত সত্যম দাকে আমি দেখেছি দূর থেকে, কখনো আলাপ হয়নি। আজকে ১ম বার তুমি আলাপ। বললে আমি একটা কবিতা দিয়ে শেষ করতে পারি, কোনো অসুবিধা একদম নেই। সেটা দিয়ে আমি বলতে হুম, যাচ্ছিলাম। ঠিক আছে। মানে আজকে ১ম আলাপে মনেই হলো না যে আপনার সঙ্গে ১ম বার আলাপ হলো। সেটা একটা ভালো লাগা। থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আর এখানেই শেষ করব না। কারণ একটা কবিতা শুনতে, শুনতে শেষ করব। তবে তার আগে একটা ছোট্ট উপহার আছে। সেটা একটু দিয়ে দিতে চাই। ছোট্ট একটা উপহার থ্যাংক ইউ, দেবী আনলিস্টের তরফ থেকে আপনার জন্য। থ্যাংক ইউ। খুব ভালো। মোস্ট ওয়েলকাম। ও আবার এত কিছু। ওরে আর বাপরে! এটা তুমি রয়েছে মিষ্টি। বাঞ্ছারামের তরফ থেকে ওরে ছোট্ট একটা বাপরে! উপহার। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। এবারে কোনটা শুনবো একদম শেষে? একটা কবিতা পড়ি যেটা এই এতক্ষণ যে আমরা আলোচনা করলাম যে সাকসেসফুল না আমি সাকসেসফুল নই। হুম, হুম। সেটা যদি আমরা কবিতার মধ্যে দিয়ে আচ্ছা, ডেসক্রাইব করি সেরকম একটা কবিতা পড়ি। আচ্ছা। শুধু আমার জন্য নয়, অনেকের জন্যই এটা। একদম। কবিতাটার নাম 'এক টুকরো জীবন'। সাত সকালে এক টুকরো জীবন পকেটে নিয়ে পথে বেরিয়েছিলাম। জীবনটা ভাঙিয়ে এটা সেটা কিনব বলে। জীবনটা পেয়েছিলাম উত্তরাধিকার সূত্রে। পূর্বপুরুষদের হাত ধরে বংশানুক্রমে সেটা এসেছিল আমার হাতে। লোকমুখে শুনেছি জিনিসটা খুবই মূল্যবান এবং ওর আসল অর্থ নাকি ভালো করে বুঝে নেওয়া দরকার। জীবনটা ভাঙিয়ে ১ম এই কিনলাম খানিকটা আবেগ, কিছুটা মায়া, কিছুটা সম্পর্ক এবং তারপর ওজনতরে কিনে ফেললাম মাত্রা ছাড়া লোভ। তারপর একে, একে কিনলাম ভয়, উচ্চাশা, অপরাধ, স্বার্থপরতা, স্বপ্ন, কল্পনা, অভিমান ইত্যাদি, ইত্যাদি অনেক কিছু। এরপর মনে হলো কিছুটা সময় বোধহয় কিনে রাখা জরুরি। তাই কিনে নিলাম কিছুটা অতীত, কিছুটা বর্তমান। শুধু ভবিষ্যৎটাই কোনো দোকানে পাওয়া গেল না। সবাই বলল ওটা নাকি দুষ্প্রাপ্য, কেনা যায় না। এরপর খুব দরকারি একটা জিনিস কিনে ফেললাম। বেশ সস্তাতেই, সেটা ঈর্ষা। তারপর বেশ কিছু টুকিটাকি জিনিস যেমন বন্ধুত্ব, শত্রুতা, অনুশোচনা, অহংকার, পাপ, বিশ্বাস, সাহস এইসব হিজিবিজি কেনার পরে সবশেষে কিনলাম প্রেম। সঙ্গে ফাও হিসাবে পেয়ে গেলাম কিছুটা বিরহ। এত কিছু কেনার পর দেখলাম যেটুকু জীবন নিয়ে পথে বেরিয়েছিলাম তার সবটুকুই খরচ হয়ে গেছে। তাই ভবিতব্য আর কেনা হলো না আমার। ব্যাগ বোঝাই করে বাড়ি ফিরে মেঝের উপর সব ঢাললাম উপুড় করে। রংবাহারি সব বর্ণময় জিনিস, কিন্তু হাজার চেষ্টা করেও কিছুতেই বুঝতে পারলাম না জিনিসগুলো আমার কোন কাজে লাগবে। খুব আফসোস হচ্ছিল খরচ হয়ে যাওয়া যৎসামান্য ওই জীবনটুকুর জন্য। ওটুকু ভাঙিয়ে এই অচল অদরকারি জিনিসগুলো না কিনলেই হয়তো ভালো হতো। বেহিসাবি খরচ হতে বায়বীয় বুদবুদের মতো
বিপুল অপচয়ের খাতে মিলিয়ে গেল জীবন, জীবনের মায়া বোঝা হলো না আর। আহা! মানে পুরো একদম বাস্তব চিত্র। থ্যাংক ইউ সো মাচ সত্যম দা ওয়ান্স এগেইন। খুব ভালো থাকবেন। তুমি আবার খুব ভালো থেকো, নিশ্চয়ই দেখা হবে। সবাই ভালো থেকো, তোমার টিম খুব ভালো থাকুক সবাই। ওকে, আবার দেখা হবে। একদম। রবীন্দ্রনাথ যার মননে, যিনি ব্যবসা করতে ভালোবাসেন। বাম আমলে শুরু করেছিলেন ব্যবসা, তারপরে ৩৪ বছরের বাম শাসনের অবসান, তৃণমূল কংগ্রেসের শাসন এবং সেখানেও দক্ষতার সঙ্গে ব্যবসা, এবং তারপর সাম্প্রতিক সময়ে আবারও সরকারের পরিবর্তন। নতুন সরকারের কাছে অনেক আশা নিয়ে নতুন, নতুন পরিকল্পনার কথা ভাবছেন। এরকমই একজন মানুষের সঙ্গে আজকে আমাদের এই আড্ডা, এবং দারুণ লাগলো কথায়, গল্পে, কবিতায় এই আড্ডা আমার। দেবী আনলিস্টের সঙ্গে থাকবেন। আজকের আমাদের আড্ডা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না।